তবে এবার অপরিচিত কেউ নয়। আজ যার ঘটনা শেয়ার করব তিনি আমার একজন নিকটাত্মীয়। বলতে গেলে আমাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের মধ্যে সবাই ঘটনাটির ব্যাপারে জানেন। তবে একটি বিশেষ কারণে এবারও নাম উল্লেখ করতে পারছি না। বলে রাখা ভালো, ঘটনাটি মূলত 3 ভাগে বিভক্ত। কি সেই 3 ভাগ? একটু অপেক্ষা করুন। সময়টা 2009 সালের 29 জুন। আমি তখন স্কুলে পড়তাম। অর্ধবার্ষিকী পরীক্ষার পর সপরিবারে মেজ খালামণির বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার ছোট বোন তখন আমার মায়ের গর্ভে। ডাক্তার আম্মুকে খুব একটা জার্নি করার পারমিশন না দিলেও আমার জন্য আম্মু সেবার বেড়াতে যেতে রাজি হন। সেখানে যাবার পর 2 দিন বেশ ভালোই কেটেছিল। তবে একদিন রাতে দেখলাম আম্মু এবং খালামণি অনেকটা আতঙ্ক আর ভয় নিয়ে কার সাথে যেন ফোনে কথা বলছেন। বয়স কম হওয়ায় ব্যাপারটা তখন পাত্তা দেয়নি। কিন্তু ওই ঘটনার পরের দিন সকালেই আম্মু আমাকে ঘুম থেকে তুলে কোনো কথা না বলেই সোজা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। আমি কেমন যেন বোকা বনে গেলাম এবং মনে মনে খুব বিরক্ত আর কষ্ট পেতে লাগলাম। কারণ আমি ভেবেছিলাম এখানে আরো কয়েকদিন থেকে যাব এবং অনেক মজা করব। কাজিনদের সাথে এ ব্যাপারে অনেক প্ল্যানও করে ফেলেছিলাম। কিন্তু এমন হলো যার কারণে বাড়ির বড়রা সবাই মানসিকভাবে ভেঙে পড়ল। এমনকি খালামণি আমাকে এতটা ভালোবাসে, সবসময় ফোন করে তাদের বাড়িতে গিয়ে থাকতে বলে, কিন্তু যাবার সময় তিনি আমার সাথে সেভাবে কথাও বললেন না। যা হোক, ছোট ছিলাম তাই বিষয়গুলো বুঝতে পারিনি বা আমার সাথে ব্যাপারটা নিয়ে খোলাখুলিভাবে কথাও বলেনি। রাজশাহী থাকতে আম্মুকে মাঝে মাঝেই ডাক্তারের কাছে যেতে দেখতাম। তাই খালামণির বাসা থেকে রাজশাহী ফেরার পথে গাড়িতে বসে ভাবছিলাম আম্মু হয়তো একটু অসুস্থ বোধ করছেন। এটা গ্রাম, এখানে কোনো ভালো ডাক্তার পাওয়া যাবে না, তাই জন্য হয়তো রাজশাহীতে ফিরে যাচ্ছেন। যা হোক, এরপর রাজশাহীতে ফিরে আসি। সত্যি বলতে আম্মু প্রেগনেন্ট হবার পর থেকেই আমি আর আব্বু আলাদা রুমে থাকতাম। ছোটবেলায় ঘুমের মধ্যে হাত পা ছোড়ার বদঅভ্যেস থাকার কারণেই আব্বু কোনো রিস্ক নিতে চাননি। তাই তিনি আমাকে নিয়ে অন্য রুমে ঘুমাতেন। খালামণির বাসা থেকে ঘুরে আসার আগ পর্যন্ত এভাবে চলতে থাকলেও সেখান থেকে ঘুরে আসার পর আমার আম্মু যেন কেমন একা ঘুমাতে চাচ্ছিলেন না। প্রতিনিয়ত তার চোখে মুখে এক প্রকার ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাই আব্বু আমাকে পাশের রুমে ঘুম পাড়িয়ে তারপর আম্মুর কাছে গিয়ে থাকতেন। অনেকদিন লক্ষ্য করেছি আব্বু আমাকে ঘুম পাড়ানোর সময় আম্মু লাইট জ্বালিয়ে ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতেন। কিছুদিন পর আম্মু স্বাভাবিক হয়ে ওঠেন এবং সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন মাঝরাতে আম্মুর চিৎকারে আমার আর আব্বুর ঘুমটা ভেঙে যায়। আমি স্পষ্ট শুনতে পেলাম পাশের রুম থেকে আম্মু কাকে যেন বলছে, না না, তুমি ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। এরকম আরো অনেক কিছুই তিনি বলছিলেন। আমি আর আব্বু বিছানা থেকে নেমে দৌড়ে পাশের রুমে গিয়ে দেখি আম্মু ঘুমের মধ্যেই কাকে যেন এই সমস্ত কথা বলছেন এবং হাত দিয়ে কিছু একটা ইশারা করছেন। আব্বু ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি আম্মুকে ঘুম থেকে টেনে তোলেন এবং শান্ত হতে বলেন। ঘুম ভেঙে যাবার পর আম্মু হয়তো কাঁদতে চেয়েছিলেন, কিন্তু দরজার পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে নেন। ওই দিনের পর থেকে আম্মু আর একা ঘুমাতে পারতেন না। তাই আব্বু ফ্লোরিং করে শোবার ব্যবস্থা করেন। রাতে আমি আর আব্বু নিচে ঘুমাতাম এবং আম্মু বিছানার ওপরে ঘুমাতেন। তবে এই ঘটনা চলাকালীন প্রায় প্রতিদিনই আম্মুকে আমি ফোনে কথা বলতে শুনতাম। হয়তো খালামণির সাথে কথা বলতেন এবং কথা বলার সময় আমি ঠিক সেই প্রথম দিনের মতো আতঙ্ক এবং ভয় আম্মুর মাঝে লক্ষ্য করতাম। যা হোক, আমার নিজের চোখে দেখা ঘটনা বলতে এইটুকু ছিল। কিন্তু কি দেখেছি এবং কেনই বা দেখেছি তার কারণ বা ব্যাখ্যা কোনোটাই আমার জানা ছিল না। মূল ঘটনাটি আমি জানতে পারি 2016 সালের দিকে, অর্থাৎ প্রায় 8 বছর পর রহস্যটা আমার কাছে পরিষ্কার হয়। আমি তখন ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। শুক্রবার শো শুনে পরের দিন বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে ঘটনা শুনিয়ে ভয় দেখাতাম।
এরকমই একদিন গ্রামের বাড়িতে গিয়ে কাজিনদের সাথে আড্ডা দিতে ভূতের গল্প বলতে শুরু করি। গল্প শেষে একজন বলে ওঠে, আরে এটা তো মনে হয় বানানো গল্প, আমাদের ওই আপুর সাথেই তো একটা ভৌতিক ঘটনা ঘটেছে। আজকে আপু আমাদের বাসায় আসবে, আপু আসলে তার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনব। কিন্তু আপু সেবার গ্রামের বাড়িতে বেড়াতে আসলেও আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেননি, জানি না কেন। তবে হয়তো আমরা একটু ছোট ছিলাম, ভয় পাবো দেখে তিনি বলেননি। কিন্তু সে বছর আপু যখন রাজশাহীতে আমাদের বাসায় আসলেন, তখন আমি নাছোড় বান্দার মতো তাকে চেপে ধরি ঘটনাটি শোনানোর জন্য। একটা সময় আমার জেদের সাথে না পেরে তিনি ঘটনাটি শোনাতে রাজি হন এবং ওই দিন রাতের বেলা বাসার সবাই মিলে আড্ডা দেবার সময় তিনি ঘটনাটি বলতে শুরু করেন। আপু আমাকে ঘটনাটি যেভাবে বলেছিলেন আমিও ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। 2008 সালের 22 এপ্রিল আমার বিয়ের দিন। বাবা মারা যাবার পর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় মা, বড় আপু এবং দুলাভাই মিলে একজন ভালো ছেলের খোঁজ করে আমার বিয়ে ঠিক করেন। ছেলেটি একটি কলেজে শিক্ষকতা করতেন। পরিবারের সবাই ছেলেটিকে পছন্দ করার কারণে আমিও আর দ্বিমত পোষণ করিনি। সম্বন্ধ পাকাপাকির 15 দিনের মধ্যেই আমাদের বিষয়টা সম্পন্ন হয় এবং বেশ ভালোভাবেই সম্পন্ন হয়। তবে বিয়ের দিন রাতে শ্বশুরবাড়ি পৌঁছে গাড়ি থেকে নামার পর আমি কেমন যেন অস্বস্তি বোধ করছিলাম। শ্বশুরবাড়ির 4-5 জন মানুষ আমাকে গাড়ি থেকে নামিয়ে বরণ করতে আসার পর আমার মনে হচ্ছিল মাথার ওপর থেকে একরকম গরম বাতাস যেন আমাকে ঘিরে ফেলেছে। আমি এই কারণে প্রচন্ড অস্বস্তি বোধ করছিলাম। তবে বরণ শেষে বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার ভেতরের অস্বস্তি ভাবটা কেটে যায়। ভেবেছিলাম হয়তো ভারী পোশাক পরে আছি আর বাইরে একটু গরম আবহাওয়া থাকার কারণে এরকমটা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে এটা সম্ভব ছিল না। জানুয়ারি মাস, ঘন কুয়াশায় আচ্ছন্ন কনকনে শীতের রাতে এমনটা হবার প্রশ্নই আসে না। যা হোক, সকলের আন্তরিকতা আর আনন্দ উল্লাসে ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। এরপর দিনগুলো ভালোই কাটছিল। আর সত্যি বলতে আমার শ্বশুর বাড়ির লোকগুলো অনেক ভালো মানুষ, তাই সেই বাড়িতে মানিয়ে নিতে আমার খুব একটা অসুবিধা হয়নি। বিয়ের ঠিক 2 মাস পরেই আমার অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। বিয়ের তোড়জোড় আর কাজকর্মের মাঝে পড়াশোনা ভালোভাবে হয়ে ওঠেনি। তবে এ ব্যাপারে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক সাপোর্ট করেছেন। তারা পড়াশোনা নিয়ে আমাকে কখনো বাধা দেননি। এমনকি একদিন বিকেল বেলা আমি আমার রুমে বসে পড়ছিলাম। ওই দিন বাড়িতে শুধু আমি আর আমার শাশুড়ি মা ছিলাম। শ্বশুর মশাই শহরের বাইরে গিয়েছিলেন কোনো একটা কাজে। আমার স্বামী তখন কলেজে থাকা অবস্থায় তিনি আমাকে ফোন করে বলেন, আজ আমার ট্রান্সফার অর্ডার এসেছে, আমাকে প্রমোশন দিয়ে ভাইস প্রিন্সিপাল করে খুলনার একটা কলেজে পাঠিয়ে দেওয়া হবে। তাই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আজ বাড়ি ফিরতে একটু দেরি হবে। এটা বলে তিনি ফোনটা রেখে দিলে আমি ব্যাপারটা আমার শাশুড়িকে জানিয়ে আবার পড়তে বসে যাই। সময়টা ঠিক সন্ধ্যা 7টা। হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরের জানালায় 2 বার নক করল। শীতের সময় হবার কারণে আমি ঘরের জানালাটা বন্ধ রেখেছিলাম, তাই বাতাসের কারণে শব্দ হয়েছে ভেবে বিষয়টা পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর আবারও 2 বার নক করার শব্দ, কিন্তু এবার সেই শব্দের সাথে অস্পষ্টভাবে কারো কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি জানালা খুলে কাউকে না দেখতে পেয়ে জানালাটা বন্ধ করে আবার পড়তে বসে যাই। একটু পর আবারও কেউ যেন জানালায় নক করলো, কিন্তু এবার শুধু নক করার শব্দ নয়, আমি স্পষ্ট শুনতে পেলাম নক করতে করতে কেউ একজন আমার নাম ধরে ডাকছে, একটা পুরুষ কণ্ঠ। আমি স্বাভাবিকভাবে জানালাটা খুলি, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। প্রথমে ব্যাপারটাকে মনের ভুল মনে করলেও পরে ভাবলাম কেউ হয়তো আমার সাথে মজা করছে, তাই জানালাটা লাগিয়ে দিয়ে পাশের রুমে গিয়ে শাশুড়ি মাকে সবটা জানাই। তিনি এটা শুনে এক প্রকার হাসি ঠাট্টা করে বললেন, আমাদের অনেক আত্মীয় স্বজনই তো আশেপাশে থাকেন, তাদের মধ্যে কেউ হয়তো মজা করেছে তোমার সাথে। মায়ের সাথে আমিও এটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করে রুমে ফিরে আসি। কিন্তু রুমে ঢোকার পর যে দৃশ্য আমার চোখে পড়ল তা হয়তো আমি মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারবো না। আমি দেখলাম আমার চোখের সামনে আস্তে আস্তে করে জানালার ছিটকিটা খুলে গিয়ে 2টো পাল্লা দুদিকে সরে গেল, আর সন্ধ্যার সেই অন্ধকারের মধ্যে দিয়ে ঘন কালো একটা অবয়ব জানালার গ্রিলের সামনে স্পষ্ট হতে লাগলো। আমি দেখলাম সেই অবয়বটা হাওয়ায় ভাসতে ভাসতে গ্রিল ভেদ
করে ঘরের ভেতরে প্রবেশ করেই কুচকুচে কালো আর লোমশ দেহী একজন বামন আকৃতির মানুষের রূপ ধারণ করল। সত্যি বলতে সে সময় আমার নিজের শরীরের উপরে কোনো কন্ট্রোল ছিল না। আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আর ঠিক তখনই দেখলাম জিনিসটা হাওয়ায় পা চালিয়ে হেঁটে হেঁটে আমার সামনে এসে আস্তে আস্তে ঘাড়টা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ব্যাপারটা শুনতে একটু হাস্যকর মনে হলেও এটাই সত্যি যে জিনিসটার হাব ভাব কিছুটা সিনেমার নায়কদের মতো ছিল। যেভাবে সামনে এগিয়ে এসে ঘাড়টা ঘুরিয়ে জিনিসটা আমার দিকে তাকালো, তাতে করে ব্যাপারটা কোনো সিনেমার গানের দৃশ্যের মতো মনে হচ্ছিল। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা হাস্যকর বলে মনে হলেও যে ব্যক্তি ঘটনাটা ফেস করেছেন সেই আসল কষ্টটা বোঝে। জিনিসটা আমার দিকে তাকিয়ে সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, 100 বছরের প্রতীক্ষার পর আজ একটা সুন্দর বউ খুঁজে পেলাম। এটা বলার সাথে সাথে তার সেই সুন্দর হাসিটা যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর বিভৎস হাসিতে পরিণত হলো। আমি বাজি ধরে বলতে পারি পৃথিবীতে যত সাহসী মানুষ থাকুক না কেন এই দৃশ্য কেউ সহ্য করতে পারবে না। এই দৃশ্য দেখার পর আমি চোখটা বন্ধ করে শেষ চেষ্টায় মা বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। এরপর আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল গভীর রাত। দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আর আমার হাতে স্যালাইনের সূচ ফোটানো। পাশেই আমার স্বামী ও শাশুড়ি মা চেয়ারে বসে আছেন। আমাকে নড়াচড়া করতে দেখে তারা দুজনেই কাছে এসে জ্ঞান হারানোর কারণটা জিজ্ঞেস করতে লাগলেন। আমি আস্তে আস্তে পুরো ব্যাপারটা তাদের খুলে বললেও তারা বিশ্বাস করতে নারাজ। কারণ আমি মা বলে চিৎকার দেবার পর আমার শাশুড়ি ঘরে এসে দেখেন আমি বিছানায় শুয়ে আছি। তিনি অনেকবার আমাকে ডাকাডাকি করার পরেও সাড়া না পেয়ে আমার স্বামীকে ফোন করে বাড়িতে চলে আসতে বলেন। বাড়ি ফেরার পথে আমার স্বামী ডাক্তারকে সাথে করে নিয়ে আসেন এবং ডাক্তার আমাকে দেখে কিছু ঔষধপত্রের সাথে একটা স্যালাইন দিয়ে যান। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি কি এতটা ভুল দেখতে পারি? এরকম নয় যে আমি ঘুমের ঘোরে ছিলাম বলে স্বপ্ন দেখেছি। তাহলে কি হলো আমার সাথে? এটা এরকম আরো অনেক প্রশ্নের জগতে আমার মন ঘুরে বেড়ায়। তবে শরীরটা ক্লান্ত থাকার কারণে ওই দিন ঘুমিয়ে পড়ি। এরপর 2-3 দিন কোনো সমস্যা হয়নি। তবে কয়েকদিন রাতে ঘুমের মধ্যে আমি কিছু অগোছালো স্বপ্ন দেখতে থাকি। সকালে ঘুম থেকে উঠতেই সেগুলো আবার ভুলে যাই। এরকমই এক রাতে ঘুমানোর পর আমি স্পষ্ট দেখতে পেলাম ঘন কুয়াশার মধ্যে থেকে 4 জন আমার দিকে এগিয়ে আসছে এবং তাদের একজনের হাতে একটা ব্যাগের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে। সেখানে 3 জন ছিল একদম খাটো আকৃতির। দূর থেকে দেখে কিছুটা বাচ্চাদের মতো মনে হচ্ছিল, আর একজন ছিল অনেকটা লম্বা। তারা কাছে এগিয়ে আসতেই দেখলাম লম্বা আকৃতির জিনিসটা একটা মহিলা। তিনি দেখতে বেশ সুন্দরী, তবে বাকি যে 3 জন ছিল তারা দেখতে একদম বিভৎস। তাদের 3 জনেরই চেহারা ছিল একরকম, তবে একজন বৃদ্ধ, একজন মধ্যবয়স্ক এবং একজন যুবক। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটাই ছিল যে তাদের চেহারাটা তার সাথে মিলে যায় যে সেদিন জানালা ভেদ করে আমার ঘরে ঢুকে এসেছিল। ঘুমের মধ্যে আমি বুঝতে পারছিলাম আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি অনেকটা উত্তেজিত হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই মহিলাটা বলে উঠল, ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই মা। আমার ছেলে কিছুদিন আগে তোমাকে পছন্দ করেছে, আর ও তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাইছে না। তাই আজ আমরা পুরো পরিবার নিয়ে তোমার সাথে আমার বড় ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। এই কথাগুলো শোনার পর আমি স্বপ্নে তাদের ওপর চিৎকার করে বলেছিলাম, আমি বিবাহিত, আমি আপনাদের সাথে কখনো যেতে পারবো না। এরকমটা সম্ভব নয়, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমার কথা শুনে মহিলাটা বলল, বিবাহিত? তাতে কি হয়েছে? আমরা তোমার শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলবো, তোমার মায়ের সাথেও কথা বলে নেব, চিন্তার কিছু নেই। এই নাও আমার নিজের হাতে বানানো মিষ্টি, তোমার জন্য এনেছি। মহিলাটি যখন কথা বলছিল তখন আমি দেখতে পাচ্ছিলাম তার পাশে দাঁড়িয়ে থাকা সেই বামন আকৃতির জিনিসগুলো আমার দিকে তাকিয়ে ঠিক সেদিনের মতোই বিভৎস হাসি হাসছে। এরপর দৃশ্যগুলো আমি আর সহ্য করতে পারিনি। একটা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে মা বাবা চলে আসেন এবং ততক্ষণে আমার স্বামীও ঘুম থেকে উঠে পড়েন। কিন্তু এবারও তারা হাসি ঠাট্টা করে ব্যাপারটা উড়িয়ে দেয়। আমার শ্বশুর বলেন, কিছুদিন আগে স্ট্রেসে থাকার কারণে হয়তো ভুলভাল জিনিস দেখে তুমি ভয় পেয়ে গিয়েছিলে। এখন হয়তো ঘুমের মধ্যেও সেই বিষয়টাই দেখছো, তাই ভয় পেয়েছ। আসলে পরীক্ষার টেনশনে এরকম অনেক কিছুই একটু একটু হয়। যাই হোক,
এখন আর এগুলো নিয়ে ভেবো না, যাও ঘুমিয়ে পড়ো। এটা বলে আমার শ্বশুর শাশুড়ি চলে যান। আমার স্বামীও ব্যাপারটা বিশ্বাস করতে চাইছিলেন না, কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো স্বপ্ন এতটা স্পষ্ট হতে পারে সেটা আমি কখনো ভাবিনি। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল তারা যেন সামনাসামনি দাঁড়িয়েই আমার সাথে কথা বলছিলেন। আস্তে আস্তে ব্যাপারগুলো আমাকে দুর্বল করে দিতে থাকে এবং একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি। ওই ঘটনার ঠিক 3 দিন পর আমার স্বামী আমাকে অনেক তাড়াহুড়ো করে সকালে ঘুম থেকে টেনে তোলেন। তিনি আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে বলেন। এমনকি আমি আমার শ্বশুর শাশুড়িকেও দেখলাম তারা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমি কারণ জিজ্ঞেস করলে তারা আমাকে সে ব্যাপারে কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলেন। আমি ফ্রেশ হয়ে রেডি হবার পর সবাই আমাকে একটি গাড়িতে তুলে কোথায় যেন রওনা দিলেন। রাস্তায় আমি অনেকবার তাদেরকে এর কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছুতেই কিছু বলেননি। প্রায় আধ ঘন্টা পর আমাদের গাড়িটা একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালে আমি গাড়ি থেকে নামি এবং কিছু দূরে হেঁটে যাবার পর একতলা বাড়ি দেখতে পাই। আমার স্বামী এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসেন। তিনি আমাদের সবাইকে দেখে কোনো কথা না বলেই ভেতরে প্রবেশ করতে বলেন। আমরা ভেতরে ঢোকার পর তিনি আমাদেরকে বসতে বলেন এবং ভেতরের ঘর থেকে একটা বই আর 1 গ্লাস পানি নিয়ে এসে আমাদের সামনে বসে আমার স্বামীকে বলেন, এবার বলো কি হয়েছে। একদম শুরু থেকে বলবে। তার কথার ধরন এবং বাড়ির অবস্থা দেখে আমি বুঝতে পেরেছিলাম তিনি একজন কবিরাজ। আমি দেখলাম আমার স্বামী একে একে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো সেই বৃদ্ধ লোকটিকে বলছেন, যে ঘটনাগুলো আমি বলার পরেও তারা বিশ্বাস করেনি। একটা সময় আমার ঘটনা বলা শেষ করে তিনি বললেন, আজ ভোরবেলা আমরা 3 জন অর্থাৎ আমি আর আমার বাবা মা একই সাথে একই স্বপ্ন দেখেছি। সেই 4 জন ব্যক্তি আজ আমাদের স্বপ্নেও এসেছিল। এই কথাটা শুনে আমি চমকে উঠি। আমি কিছু বলে ওঠার আগেই আমার শাশুড়ি মা আমার হাতটা শক্ত করে ধরে মাথা নেড়ে কিছু না বলার ইশারা করে। এরপর আমার স্বামী বললেন, ও প্রথমে আমাদের সবটা জানানোর পরেও আমরা বিশ্বাস করিনি, কিন্তু আজ ভোরে আমরা একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এরকম, ঘন কুয়াশার মধ্য দিয়ে 4 জন ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসছেন এবং তাদের মধ্যে 3 জন বেঁটে আর একজন অনেকটা লম্বা। তাদের হাতে একটি মিষ্টির ব্যাগও ছিল। তারা এগিয়ে আসার পর স্পষ্টভাবে দেখতে পেলাম বেঁটে 3 জন দেখতে ভয়ঙ্কর এবং বিদঘুটে, আর মধ্যবয়স্ক মহিলাটি তুলনামূলক সুন্দরী। মহিলাটি আমাদের কাছে এসে বললেন, কিছুদিন আগে আমাদের বড় ছেলে তোমার স্ত্রীকে পছন্দ করেছে এবং সে তোমার স্ত্রীকেই বিয়ে করতে চায়, তাই তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও, আর এই নাও আমার হাতে বানানো মিষ্টি, এটা খেয়ে তুমি যা চাইবে তাই পাবে। তোমার জীবনে কখনো কোনো কিছুর কমতি থাকবে না। এটা শোনার পর আমি তাদের উপর অনেক চিল্লাচিল্লি করতে থাকি এবং একটা সময় ফজরের আজান ধ্বনিত হয়। আমার ঘুম ভেঙে যায়। তবে ভয়ঙ্কর বিষয়টা হলো তারা আমার বাবা মার স্বপ্নে দেখা দিয়ে বলেছে যে আমরা আপনার বৌমাকে চাই। অর্থাৎ ব্যাপারটা ঠিক এরকম ঘটেছে যে আমার স্ত্রীর সাথে যার যেরকম সম্পর্ক তাকে সেইভাবে সম্বোধন করে বলেছে, যেমন মা, বাবা, ভাই, খালা, ফুপু। তাদের কাছে গিয়ে সেই 4 জন বলেছে, আমার ছেলে আপনার বৌমা, বোন, ভাতিজি, ভাগ্নিকে পছন্দ করেছে এবং তাকেই বিয়ে করতে চায়। তাহলে কাকু, আপনি হয়তো বুঝতে পেরেছেন এখানে অবিশ্বাস করার মতো আর কোনো ব্যাপার নেই। আমি সত্যিই কোনো সমস্যার মুখোমুখি হতে চলেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার স্বামীর এই কথাগুলো শুনে সেই কবিরাজ কাকু তার হাতে থাকা গ্লাসের পানিতে কিছু একটা পরে ফুঁ দিয়ে একটা বাদামি রঙের পাত্রে ঢাললেন এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের 4 জনের হাতে 4টি চামচ দিয়ে বললেন, সবাই একসাথে চামচ দিয়ে বাটি থেকে পানি তুলবে এবং আমি হাত ইশারা করার পর পানিটা পান করবে। এরপর আমরা সেই কবিরাজের কথা মতো কাজ করি এবং তিনি আমাদেরকে 3 দিন পর আবারও আসতে বলেন। কাজ শেষে তিনি তার হাদিয়ার টাকা নেবেন বলে জানান। যা হোক, এরপর আমরা সেখান থেকে বাড়ি চলে আসি। ওই দিন রাতে কোনো সমস্যা না হলেও পরদিন রাতে ঘুমানোর পর আমরা 4 জনই একই স্বপ্ন দেখি, কিন্তু এবারের স্বপ্নটা ছিল ভিন্ন এবং ঝাপসা। স্বপ্নটা ঠিক এমন ছিল যে এবার 4 জনের বদলে 5 জন আমাদের দিকে এগিয়ে আসছেন। আমরা সবাই সেই 4 জনকে চিনতে পারলেও 5ম ব্যক্তিটিকে চিনতে পারছিলাম না, কারণ এবার তারা আমাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল এবং সবকিছু ঝাপসা দেখা যাচ্ছিল। তবে 5ম ব্যক্তির পোশাক আশাক ছিল ভিন্ন এবং শারীরিক গঠনও একদম সাধারণ মানুষের মতো। তারা সবাই আমাদের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু কেন যেন বারবার আটকে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সামনে কোনো একটা কাঁচের
দেয়াল তৈরি করে দেয়া হয়েছে। একটা সময় তারা চারজন সামনে এগিয়ে আসতে না পেরে সেই পঞ্চম ব্যক্তির ওপর আক্রমণ করে বসে, আর ঠিক সেই মুহূর্তে ফজরের আজানে আমাদের সবার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমরা বুঝতে পারছিলাম যে কবিরাজ কাকুর সাহায্য আমাদের কাজে লেগেছে। এই খুশিতে দিনটা ভালোভাবে কাটালেও সন্ধেবেলা সবকিছু বদলে যেতে থাকে। শুক্রবার হবার কারণে সেদিন সবাই বাড়ির ভিতরেই ছিল। সময়টা ছিল সন্ধ্যা 7টা। আমার শ্বশুরকে ফোন করে সেই কবিরাজ কাকু তাড়াতাড়ি তার বাড়িতে যেতে বলেন। আমরাও রেডি হয়ে যাই। ভেবেছিলাম আমাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তাই হয়তো কাকু বাড়িতে ডেকেছেন। কিন্তু কবিরাজ কাকুর বাড়িতে গিয়ে যা দেখলাম তার বর্ণনা করার মতো নয়। বাড়িতে ঢুকেই দেখি সবকিছু লন্ডভন্ড হয়ে আছে, চেয়ারগুলো ভেঙে পড়ে আছে, আর সবই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর কবিরাজ কাকুর দিকে তাকাতেই দেখি ওনার চোখ মুখ সম্পূর্ণ লাল হয়ে আছে, পরনের জামাটাও ছেঁড়া। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আমরা চারজন স্বপ্নে যে পঞ্চম ব্যক্তিটিকে দেখেছি এবং তার পরনে যে পোশাকটি ছিল, কবিরাজ কাকুও ঠিক সেই পোশাকটি পরে আছেন। ব্যাপারটা সবাই লক্ষ্য করেছি। আমরা উত্তেজিত হয়ে কাকুকে সবকিছুর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার পক্ষে এই কাজ করা অসম্ভব। প্রথমে ভেবেছিলাম এরা খুব একটা শক্তিশালী কেউ নয়, তাই তোমরা সেদিন চলে যাওয়ার পরেই তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি, তবে তারা আমাকে কোনো উত্তর দেয় না। কিন্তু ওই দিন রাতে আমিও তোমাদের মতো একটা স্বপ্ন দেখি। তারা চারজন আমার স্বপ্নে এসে বলছে, আমরা দুঃখিত আজ সকালে আপনার সাথে দেখা করতে পারিনি, কিন্তু এখন এসেছি। আমার বড় ছেলে কয়েকদিন আগে আপনার ভাতিজিকে পছন্দ করেছে এবং সে তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই আপনি আপনার ভাতিজিকে আমাদের কাছে দিয়ে দিন। আর এই নিন আমাদের হাতে বানানো মিষ্টি, এটা খেয়ে আপনি যা চাইবেন তাই পাবেন, আপনার কোনো কিছুর অভাব হবে না। সেই মহিলার কথাগুলো শোনার পর আমি ঠিক তোমাদের মতোই বিরোধ করেছি, কিন্তু কাজ হয়নি। তাই পরের দিন সকালে উঠেই আমি কাজে লেগে পড়ি। ঠিক 12টায় আমি তাদেরকে আমার সামনে হাজির করতে সক্ষম হই এবং তোমাকে ছেড়ে দেবার কথা বলি, কিন্তু তারা আমার কোনো কথা না শুনে এক সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং সামনে থেকে চলে যায়। সত্যি বলতে আমি সে সময় আমার ক্ষমতার মাধ্যমে তাদের আঘাত করেছিলাম, তবে আসল ঝামেলাটা শুরু হয় মাঝরাতে। তারা আমার ওপর সরাসরি আক্রমণ করে বসে এবং বাড়ির সবকিছু লন্ডভন্ড করে রেখে চলে যায়। তাই আমার পক্ষে তাদের দমানো সম্ভব নয়। এটা বলে কবিরাজ কাকু আমাদের চলে যেতে বলেন। আমরা সেখান থেকে বেরিয়ে আসার আগে আমার শ্বশুর তাকে সেই স্বপ্নের ব্যাপারটা জানিয়ে দেন, যেখানে আমরা তার মতোই একজনকে দেখেছি। কবিরাজ কাকু সম্পূর্ণটা শোনার পর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি কাঁদতে শুরু করে দিলেন। একটা সময় নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে। ওরা আমাকে বাঁচতে দেবে না। কোনোভাবে যদি তোমাকে নিয়ে যেতে সক্ষম হয় তাহলে আমার মৃত্যু নিশ্চিত। এখন তোমার আর আমার জীবন শুধু একটা উপায়ে বাঁচানো সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব বড় কোনো কবিরাজের সাথে যোগাযোগ করো এবং ভুলেও কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করবে না, কারণ তুমি যাদের সাথেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে তারাই এই ধরনের স্বপ্ন দেখবে। আর কেউ যদি লোভের বশে স্বপ্নের ভেতর মিষ্টির বাক্সটা নিয়ে এসে মিষ্টি খেয়ে ফেলে তাহলে ওদের আর আটকানো সম্ভব হবে না। যে করেই হোক তোমাকে নিয়ে যাবেই। এরপর আমরা কবিরাজ কাকুর বাড়ি থেকে চলে আসি। আমার শ্বশুর শাশুড়ি অনেক জায়গায় অনেকের কাছেই ভালো কবিরাজের খোঁজ করছেন, কিন্তু কেউই সন্ধান দিতে পারেনি। এর মধ্যে প্রায় প্রতিদিনই আমরা স্বপ্নটা দেখতে থাকি। অনেকদিন মা ও ছোট বোনের সাথে কথা হয়নি জন্য আমি একদিন মাকে ফোন করি, তবে ঘটনার ব্যাপারে মাকে কোনো কিছুই জানায়নি। মায়ের সাথে কথা বলার ঠিক পরের দিন সকালে মা আমাকে ফোন করেন। তার গলাটা শুনে একটু চিন্তিত মনে হচ্ছিল, কিন্তু মা আমাকে যা বললেন তাতে আমি নিজেই চিন্তিত হয়ে পড়লাম। মা বললেন, জানিস আজ ভোরবেলা আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। অদ্ভুত দেখতে চারজন লোক আমার কাছে এসেছিল। বলল, আপনার মেয়েকে কিছুদিন আগে আমার বড় ছেলে পছন্দ করেছে আর তাকেই বিয়ে করতে চায়। আপনার মেয়েকে আমাদের কাছে দিয়ে দিন, বিনিময়ে আমার হাতে বানানো মিষ্টি নিন, এটা খেয়ে আপনি যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ একই স্বপ্ন সবাই দেখছে, কিন্তু আমি তো আমার মাকে ঘটনার ব্যাপারে কিছু বলিনি। তাহলে এমনটা কেন হলো? আমি তখনও মাকে কোনো কথা না জানিয়ে স্বাভাবিকভাবে স্বপ্ন ভেবে ব্যাপারটা ভুলে যেতে লাগলাম।
কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে ব্যাপারটা জানানোর পর তারা বলেন গতরাতে আমরাও স্বপ্নটা দেখেছি, কিন্তু এবার তারা 4 জন আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে এসেছিল। ব্যাপারটা দিন দিন গুরুতর হতে শুরু করেছিল এবং আমার মাও প্রতিনিয়ত স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন। মা একটু ধার্মিক হবার কারণে কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন এবং একদিন আমাকে ফোন করে সরাসরি বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন। প্রতিনিয়ত ঘটনা ঘটতে থাকার কারণে আমিও একটা সময় মাকে সবটা বলতে বাধ্য হই। আমার মা সবটা শুনে সত্যি খুব ভেঙে পড়েছিলেন। তবে তার পরিচিত একজন কবিরাজের সাথে দেখা করতে বললেন। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যেদিন আমাকে সেই কবিরাজের কাছে নিয়ে যেতে চাইলেন, ঠিক সেদিন থেকেই আমার মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। আমার মন কোনো ভালো কাজ করতে চাইলেও কেন যেন আমি তা করতে পারছিলাম না। এমনকি সেই কবিরাজের কাছে যাবার কথা শুনেও আমি বলেছিলাম, মা এসবের আর প্রয়োজন নেই। ওরা আবার আমার স্বপ্নে এসেছিল এবং বলে গেছে যে আমরা যেন ওদেরকে বিরক্ত না করি। তবে সত্যি বলতে আমি নিজের অজান্তে এই কথাটি বলেছি। আমার কথা শোনার পর আমার শ্বশুর বাড়ি থেকেও সেই কবিরাজের কাছে যাবার জন্য আমাকে জোর করা হয়নি। এরপর থেকে আমার পরিবারের কেউ আর এই স্বপ্নটি দেখেনি। কিন্তু ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একটা সময় আমাকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। এরকম ভাবে কিছুদিন চলার পর একদিন রাতে আমি একটি স্বপ্ন দেখি। আমি দেখলাম একটা মোটরসাইকেল একজন মানুষকে ধাক্কা দিয়ে কিছুটা সামনে এগিয়ে যাবার পর একটা খাদে পড়ে গেল। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এবং যাকে ধাক্কা দেওয়া হয়েছিল তারা দুজনেই মারা গিয়েছিল। এই স্বপ্নটা দেখার পর আমি আচমকা ঘুম থেকে উঠে পড়ি। তখন প্রায় মধ্যরাত। স্বপ্নটা দেখে ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। তাই যেই না পানি খাবার জন্য বিছানা ছেড়ে উঠেছি, অমনি আমি স্পষ্ট দেখতে পেলাম আমার ঘরের দরজার পাশে সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটি দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। আমি ওকে দেখে চিৎকার দিতে চাইলাম, কিন্তু পারলাম না। ওই জিনিসটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এসে বলল, তোকে নিতেই তো এসেছি, আমাদের দেশের রানী বানিয়ে রাখবো। এটা বলেই সে তার কালো রোমশ হাত দিয়ে যেই না আমার বাম হাতটা ধরলো, আমি মা বলে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন 1.5 মাস পেরিয়ে গিয়েছিল। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, 1.5 মাস। আমি চোখ খুলে নিজেকে আমার বাবার বাড়িতে আবিষ্কার করি। এরপর আমি কি দেখেছি এবং কি কি ঘটনা ঘটেছে তা আমি পরে বলবো। তবে মাঝের এই 1.5 মাসে কি কি ঘটেছে তা মায়ের কাছ থেকে তুমি শুনে নাও। আপু আমাকে ওই দিন রাতে শুধু এইটুকুই বলেছিলেন, তার তখন 8 মাসের একটা ছেলে সন্তান ছিল বিধায় রাত জেগে ঘটনাটা শোনাতে পারেননি। তবে ঘটনাটি এখানেই শেষ নয়, এটা তো শুধু ট্রেইলার ছিল। আসল ঘটনা এখন শুরু হবে। ওই দিন রাতে আপুর মা আমাদের বাড়িতেই ছিলেন, তাই আপুর কাছ থেকে 1/3 ঘটনা শোনার পর আন্টিকে গিয়ে ঘটনা শোনানোর জন্য জোরাজুরি করতে থাকি। যেহেতু পরিবারের সবাই ঘটনাটির ব্যাপারে জানেন, সেহেতু আন্টিও ঘটনাটা শোনাতে রাজি হয়ে যান। এবার আন্টি আমাকে সেই মাঝের 1.5 মাসের ঘটনাগুলো যেভাবে ঘটেছিল সেটি বলেন। আমি ঠিক সেভাবে লেখার চেষ্টা করছি। আন্টি, আমি তখন ফজরের নামাজ শেষ করে জায়নামাজের ওপর বসে কোরআন শরীফ পড়ছিলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসে। আমি রিসিভ করতেই ফোনের ওপার থেকে আমার মেয়ের শাশুড়ি বলে ওঠেন, আপনার মেয়েকে মাঝরাত থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝরাতে একবার শুধু ওর চিৎকারের আওয়াজ শুনেছিলাম, কিন্তু ঘরে এসে দেখি কেউ নেই। আর আমার ছেলেও তখন ঘুমাচ্ছিল। ওকে ঘুম থেকে তুলে পুরো ব্যাপারটা জানালে ও কিছুই বলতে পারে না। একই রুমে ঘুমিয়ে বৌমার চিৎকারও শুনতে পেল না, কিন্তু পাশের রুম থেকে আমরা শুনতে পেলাম। আবার প্রতিটা রুমের দরজাই ভেতর থেকে লাগানো। এটা কিভাবে সম্ভব? আমরা চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও বৌমাকে পেলাম না। যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই কবিরাজের সাথে যোগাযোগ করুন। বেয়ানের সাথে কথা বলে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সব সমস্যা মিটে যাবার পর এখন এরকমটা কেন হলো? এরকম আরো কোনো কথা ভাবতে ভাবতে আমি কবিরাজকে ফোন করি এবং সবটা খুলে বলি। তিনি আমার কাছ থেকে আমার এবং আমার মেয়ের পুরো নাম জানতে চান এবং কিছুক্ষণ পর ফোন করবেন বলে জানান। আমি অপেক্ষা করতে থাকি। ঠিক 10 মিনিট পর কবিরাজ আমাকে ফোন করে বলেন, আপনার মেয়েকে তো ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাঝ পথে ফজরের আজান দিয়ে দেওয়ায় তো ওরা সফল হতে পারেনি। আপনি ওর স্বামীকে বলুন 2 এলাকা পেরিয়ে একটা কবরস্থান আছে, ওখানে গিয়ে খোঁজ করতে। তবে ওখানে ওর স্বামী
তাকে একা যেতে হবে। ইনশাআল্লাহ আপনার মেয়েকে পেয়ে যাবেন। আপনার মেয়েকে পেয়ে গেলে খুব দ্রুত আমার কাছে নিয়ে আসবেন। আমি কবিরাজের কথা মতো সবটা করি এবং ওর শ্বশুর বাড়িতে সবটা জানাই। আল্লাহর অশেষ রহমতে সত্যিই কবিরাজের বলে দেওয়া জায়গাতে আমার মেয়েকে খুঁজে পাই। মেয়ের জামাইকে আগেই বলে দিয়েছিলাম ওকে পাওয়ার সাথে সাথে সরাসরি কবিরাজের বাড়িতে নিয়ে যেতে, তাই সে আবার মেয়েকে নিয়ে সরাসরি সেখানেই চলে যায়। তবে এর মধ্যে একটা দুঃসংবাদ পাই আমরা। আমার ননদের ছোট ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এর ঠিক 5 মিনিট পর আমার বেয়ানের কাছে খবর আসে ওদের পরিচিত যে কবিরাজ ছিল, অর্থাৎ সেই কবিরাজ কাকু, তিনিও আজ সকালে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ব্যাপারটা খুবই দুঃখজনক হলেও সেই মুহূর্তে আমার মেয়েকে বাঁচানোটা ছিল খুব জরুরি। কবিরাজ আমার মেয়েকে দেখে বললেন, ওর উপর তো আসর করা হয়েছে, যে কোনো মুহূর্তে সুযোগ বুঝে ওকে ওরা নিয়ে যেতে পারে। ওকে এখন বিশেষ নজরদারিতে রাখতে হবে। আর আজ রাত 12টার পর আমি আপনাদের বাড়িতে গিয়ে বাড়িটা বন্ধ করে দিয়ে আসবো। কবিরাজ এই কথাটা বলা মাত্রই আমার মেয়ে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার বাম হাত দিয়ে কবিরাজের একটা হাত চেপে ধরে, কিন্তু তখন ওর চোখটা বন্ধই ছিল এবং আমরা যখন কথা বলছিলাম তখন ওর জ্ঞান ছিল না। কিন্তু দিনে দুপুর এরকম দৃশ্য হয়তো কেউ কখনো দেখেনি। আমরা প্রায় 5 জন ওখানে উপস্থিত ছিলাম। সবাই আমার মেয়ের কাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চোখ বন্ধ অবস্থায় ও কবিরাজের একটা হাত ধরে কাছে টেনে অন্য হাত দিয়ে সজোরে একটা চর মারে, আর সেই চর খেয়ে কবিরাজ প্রায় 3-4 হাত দূরে ছিটকে পড়ে। কবিরাজ বেশ ভালোভাবে আহত হয়েছিলেন বটে, কিন্তু আমাদের বাঁচানোর জন্য তিনি আমার মেয়ের স্বামীকে টেবিলের ওপরে রাখা ছোট একটা কাচের শিশির মধ্যে থাকা পানি বিছানার ওপর ছিটিয়ে দিতে বলেন। কিন্তু যখনই সেই টেবিলের দিকে হাত দিতে যাবে তখনই চারিদিকে যেন ভূমিকম্পের মতো শুরু হয়ে গেল। সৌভাগ্যবশত সেই ভূমিকম্পের কারণে কাঁচের শিশিটা টেবিল থেকে পড়ে যাবার আগেই আমার মেয়ের স্বামী সেটা ধরে ফেলে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই শিশি থেকে পানি ছেটানো কয়েক সেকেন্ডের মধ্যেই সবটা স্বাভাবিক হয়ে যায়। এরপর কবিরাজ কিছুটা সুস্থ হয়ে গেলে আমার মেয়ের ডান হাতে একটি তাবিজ বেঁধে দেন এবং আরো একটি তাবিজ আমার হাতে দেন মেয়ের কোমরে বেঁধে দেবার জন্য। তিনি বলেন, আমাদের হাতে 41 দিন সময় আছে, যা করার 41 দিনের মধ্যে করতে হবে। এই তাবিজের কারণে 41 দিনের জন্য আপনার মেয়ে সুরক্ষিত। ওকে কেউ নিয়ে যেতে পারবে না, তবে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। 41 দিন পরে এই তাবিজের কার্যকারিতা কমে যাবে, তাই আমার বলে দেওয়া সব নিয়ম কানুন মেনে চলতে হবে আপনাদের। এরপর কবিরাজের কথা মতো আমরা সবকিছু মেনে নিই, কিন্তু সেদিন তিনি বেশ ভালোভাবেই আহত হয়েছিলেন বিধায় আমাদের বাড়ি বন্ধ করতে আসতে পারেননি। তবে কবিরাজের প্রথম শর্ত ছিল আগামী 41 দিন আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ রাত কাটাতে পারবে না এবং আমার মেয়েকে একা এক ঘরে থাকতে হবে, কেউ তার সাথে ঘুমোতে পারবে না। আমরা কবিরাজের কথা মেনে নিয়ে সবটা করতে থাকি, কিন্তু ওই রাতটা যে আমার এবং আমার বাকি 2 মেয়ের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে সেটা জানা ছিল না। ওই রাতে আমি আমার ছোট মেয়ে এবং মেজ মেয়ে একই সাথে ঘুমিয়েছিলাম এবং পাশের রুমে তোমার আপু একা ছিল। রাত 12:35 আমরা সবাই তখন ঘুমিয়ে হঠাৎ টিনের চালের ওপরে বিকট আওয়াজ। টিনের চালের ওপর নারিকেল পড়লে যেমন শব্দ হয়, শব্দটা সেই রকম ছিল। ঘুমের ঘোরে আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয়বার শব্দটা হওয়ার পর যখন ঘুমটা পুরোপুরি ভেঙে গেল তখনই আসল ভয়টা শুরু হয়ে গেল, কারণ আমাদের বাড়িতে কোনো নারিকেল গাছ ছিল না। দ্বিতীয় শব্দে আমাদের 3 জনেরই ঘুমটা ভেঙে গিয়েছিল। আমি বিছানা ছেড়ে উঠে যেই না লাইট জ্বালাতে যাব ঠিক তখনই আবার সেই শব্দ। আবার আমরা সবাই ভয় পেয়ে যাই। তৃতীয়বারের শব্দের পর আমরা 3 জনই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম চালের ওপর কেউ হাঁটছে আর রাগে ফুঁসে উঠে গোঙাচ্ছে। আওয়াজটা ঠিক এমন ছিল কুকুরের রেগে যাওয়ার পর গড়গড় করলে যেমনটা শব্দ হয় ঠিক তেমন। আস্তে আস্তে শব্দটা আমাদের রুমের চালের ওপর থেকে সরতে সরতে পাশের রুমে অর্থাৎ আমার মেয়ের রুমের দিকে যেতে থাকে এবং ওখানেও 3 বার জোরে জোরে শব্দ হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারি ওটি লাথি দেওয়ার শব্দ, কিন্তু কেউ যেন প্রচন্ড রেগে গিয়ে টিনের চালের ওপর লাথি দিচ্ছে। কিন্তু আমার তখন কিছুই করার ছিল না, কারণ রাতে মেয়ের ঘরে যাওয়া নিষেধ, সে যাই হয়ে যাক না কেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর হাঁটাহাঁটির শব্দটা বন্ধ হয়ে যায়। ভেবেছিলাম হয়তো আর কিছু হবে না, কিন্তু আবারও শুয়ে পড়ি। ঠিক তখনই আমাদের রুমে দরজার সামনে থেকে সুমধুর পুরুষ কণ্ঠে একজন বলে ওঠে, মা, ও মা, দরজাটা খুলুন না, আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে, আমি কথা দিচ্ছি ওকে একবার দেখেই চলে যাব। এই অচেনা কণ্ঠস্বর শুনে
ভয় আমাদের তিনজনের চোখে ততক্ষণে পানি চলে এসেছে। একটু অপেক্ষার পর আমার কাছ থেকে সাড়া না পেয়ে সেই পুরুষ কণ্ঠে আবারও ভেসে আসে, বোন, ও বোন, একবার দরজাটা খুলে দাও না, কথা দিচ্ছি তোমাদের আপুকে একটু আমি দূর থেকে দেখেই চলে যাব, একবার দরজাটা খুলে দাও। এই কথাগুলো শুনে আমার মেয়েরা ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল, কিন্তু ওর কথার কোনো উত্তর দেয়া চলবে না এবং আওয়াজ করা যাবে না জন্য আমি মেয়েদের সান্ত্বনা দিতে থাকি। কিন্তু এরপর যা হলো তাতে আমার নিজেকে ধরে রাখা কষ্টকর হয়ে গিয়েছিল। আমাদের কারো কাছ থেকে কোনো সাড়া না পেয়ে সেই সুমধুর পুরুষ কণ্ঠ হয়ে উঠল কর্কশ। গুনে গুনে 5 বার আমাদের দরজায় লাথি মারতে মারতে অকথ্য ভাষায় গালি, অভিশাপ আর হুমকি দিতে লাগলো। শেষ বেলায় বলে গেল, একবার শুধু সুযোগ বুঝে পাই, তোদের সবটাকে মেরে ওকে এখান থেকে নিয়ে যাব। এরপর সবটা যেন মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। ওই রাতে আর কারোরই ঘুম আসেনি এবং ঘুমাতে পারল না। পরের দিন দুপুরে কবিরাজ আমাদের বাড়িতে আসেন এবং তাকে সবটা জানানোর পর তিনি বলেন, দরজা না খুলে এবং তার কথায় সাড়া না দিয়ে একদম ঠিক কাজ করেছি। তার কথায় সাড়া দিলে হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যেত। যাই হোক, আমি বাড়িটা বন্ধ করে দিচ্ছি, আপাতত কোনো সমস্যা হবে না। নামাজের পর আপনি নিজ হাতে তাকে খাইয়ে দেবেন। আপনার মেয়ে 41 দিন পূর্ণ হবার আগে চোখ খুলবে না। প্রতিদিন মাগরিবের নামাজের পর আপনি তাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবেন। দিনের এই একটা সময় সেই খাবার খেতে পারবে, কিন্তু শারীরিক ভাবে কোনো নড়াচড়া করতে পারবে না। প্রয়োজনে আপনারা কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করুন, যারা আপনাকে এ ব্যাপারে কিছুটা সাহায্য করতে পারবে। এরপর কবিরাজ আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যান। আমি আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকদের সাহায্যে ডাক্তারের সাথে যোগাযোগ করি। সত্যি বলতে কি, সচল না হবার কারণে কতটা সমস্যা হতে পারে তা বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়া, গোসল, পানি সবকিছুই ধারণার বাইরে। যা হোক, এভাবে কিছুদিন ঠিকঠাক চলছিল। তবে বললে বিশ্বাস করতে কষ্ট হবে, ও সারাদিন কোনো কথা বলতে পারত না এবং চোখ বন্ধ করে থাকত। কিন্তু মাগরিবের আজানের সাথে সাথেই প্রতিদিন একটা কথাই বলতো, মা, নামাজ শেষে খাইয়ে দাও। সারাদিনে মাত্র এই একটি লাইন শুনতে পেতাম ওর মুখ থেকে। এই পৃথিবীতে যে আরো কত অলৌকিক বিষয় আছে তা জানতে গেলে হয়তো আমাদের জীবনে সময়কাল কম বলেই মনে হবে। 11 দিন পর আমি মাগরিবের নামাজ শেষে ওর জন্য খাবার নিয়ে বিছানার পাশে বসেছিলাম। ছোট মাছের তরকারি আর ভাত। বিসমিল্লাহ বলে যেই না ওর মুখে তুলে দিতে যাব, ঠিক তখনই দরজায় কড়া নেড়ে উচ্চ স্বরে পুরুষ কণ্ঠে দুজন আমাকে সালাম দিয়ে ভেতরে ঢুকে আসার অনুমতি চাইল। আমি সালামের উত্তর দেবার পর তাদের পরিচয় জানতে চাইলে তারা বলল, মা, বিচলিত হবেন না, আর ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের সাহায্যের জন্য এসেছি, দয়া করে আমাদের ভেতরে আসার অনুমতি দিন। বাড়িটা বন্ধ করা আছে, তাই খারাপ কিছু প্রবেশ করতে পারবে না। আপনি নির্ভয়ে আমাদের অনুমতি দিতে পারেন। ওদের কথা শুনে আমি ভেতরে আসার অনুমতি দেবার পর যা হলো তা সুস্থ মস্তিষ্কে ভাবা দায়। আমি দেখলাম দরজাটা আস্তে আস্তে খুলে যাবার পর আলনার ওপর রাখা জায়নামাজটা হাওয়ায় ভাসতে ভাসতে পশ্চিম দিকে নামাজের অবস্থানে এসে পড়ল। এরপর অদৃশ্য পুরুষ কণ্ঠ একজন বলে উঠল, মা, আপনি এই জায়নামাজের ওপর বসুন। আপনার মেয়ের ব্যাপারে কিছু তথ্য দিয়ে সাহায্য করার জন্য আমি এসেছি। তাদের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে তারা ভালো জিন। তাই তাদের কথা মতো জায়নামাজে বসার পর তারা বলল, আপনার মেয়েকে বদ জিন আক্রমণ করেছে। মূলত তার বিয়ের দিন যে গাছের নিচে গাড়ি থামানো হয়েছিল, সেই গাছের ওপর বদজিনটা বসেছিল এবং ঠিক তখনই আপনার মেয়েকে সে পছন্দ করেছে। বিয়ের কয়েকদিন বাড়িতে অনেক লোকজন থাকার কারণে জিনটা তার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু বাড়ি ফাঁকা হওয়ার সুযোগ বুঝে সে আক্রমণ করেছে। আপনার পরিচিত কবিরাজের কথায় 41 দিন পর আপনার মেয়ে সুস্থ হয়ে গেলেও এর প্রভাব সহজে কাটবে না। ওই জিন প্রচুর শক্তিশালী, ও তো এত সহজে হার মেনে নেবে না। তাই নিজের মেয়েকে বাঁচাতে চাইলে আগামী 30 দিন কোনো আমিষ খাবার খাওয়াবেন না। এতে করে 41 দিন পর আপনার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু অন্যভাবে প্রতিশোধ নেবে ঠিকই। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। বিদায়। এরপর দুজন জিন আমাকে সালাম দিয়ে চলে যায়। আমিও ওদের কথা কবিরাজকে জানাই এবং কবিরাজ ওদের কথা মতো কাজ করতে বলেন। এভাবে বহুল প্রতীক্ষার পর 41তম দিন আসে। ওই দিন কবিরাজ আমাদের বাড়িতে আসেন। আমার মেয়েকে সুস্থ করে দেবার জন্য শেষ দিনের চেষ্টা শুরু করে দেন। মহান আল্লাহর অশেষ রহমতে 41 দিনের চেষ্টা সফল হয়। ঠিক মাগরিবের আগ মুহূর্তে কবিরাজ যখন তার নিয়ম মতো মন্ত্র পড়ছিলেন, সত্যি বলতে ততক্ষণে বাড়ির বাইরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনের মতো টিনের চালে, দরজায় লাথি আর বাড়ির ভেতরে ভূমিকম্প। ঠিক আজানের সময় সবকিছু যেন থমকে গেল আর আমার মেয়ে চোখ খুলে তাকালো।
ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু চোখ খুলেই সে খিলখিল করে হাসতে শুরু করলো। বলল, আমাকে তাড়াতে এসেছিস? পারবি না, এত ক্ষমতা নেই তোদের। এই কথা শুনে কবিরাজ তার মন্ত্র পড়তে পড়তে কাচের শিশি থেকে পানিটা আমার মেয়ের মুখে ঢেলে দিতেই সে কাঁপতে শুরু করলো এবং আজান দেবার সাথে সাথেই বাড়ির দরজাটা সজোরে খুলে গেল এবং আমার মেয়ে আবারও অজ্ঞান হয়ে গেল। কবিরাজ সবটা দেখে বলল, কাজ সম্পূর্ণ, তোমার মেয়ে এখন সুস্থ। কবিরাজের কথা শেষ করার আগেই আমার মেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখটা খুলে বিছানায় উঠে বসলো। বলল, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। কিন্তু আমি এ বাড়িতে কেন? আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম। উনি কে? এভাবেই সে উত্তেজিত হয়ে পড়ে। তাকে কোনোভাবে সান্ত্বনা দেওয়ার পর আমি তার জন্য খাবার আনতে যাই, কিন্তু বিছানা থেকে ওঠার পরেই আমার মেয়ে চিৎকার দিয়ে বলে উঠল, ও এখানে কেন? ও এখানে কেন? ও আমাকে নিয়ে যাবে। দয়া করে আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি ওর সাথে যেতে চাই না। কিন্তু কার সাথে কথা বলছিস তুই? কে তোকে নিয়ে যাবে? এটা জিজ্ঞেস করার পরও ও সোজা দরজার বাইরে এসে ইশারা করলো। আমি আর কবিরাজ বাইরে তাকিয়ে দেখলাম বাড়ির বাইরে সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটা দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে রাগ আর ক্ষোভের ছাপ দেখা যাচ্ছিল। অন্ধকারেও আগুনের গোলার মতো লাল স্পষ্ট চোখ বসে যাচ্ছিল। চলে যাবার আগে শুধু একটা কথাই বলে গেল, আমি ফিরে আসব। আমার মেয়ে সুস্থ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল যে কবিরাজ কাকু মারা গিয়েছেন, উনি তো বলে গিয়েছিলেন যে কেউ যদি স্বপ্নে ওই মহিলার হাতে বানানো মিষ্টি খায় তাহলে ওরা আমার মেয়েকে নিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু আমাদের মধ্যে তো কেউ এই কাজ করেনি, তাহলে এমনটা কেন হলো? সম্পূর্ণভাবে জ্ঞান ফিরে আসার পর আমার মেয়ে জানত না যে 1.5 মাস পেরিয়ে গিয়েছে, তাই জ্ঞান ফিরতে সে স্বপ্নের কথাটি আমাদের জানায়। অ্যাক্সিডেন্টের স্বপ্নটা, যেটা সে শেষবার দেখেছিল। ওর কথা শোনার পর আমাদের আর বুঝতে বাকি ছিল না এটা ওই বদজিনের কাজ। কিন্তু আমার ননদের ছেলেই কেন? সে তো কিছু জানে না। ব্যাপারটা কবিরাজকে জিজ্ঞেস করার পর সে 10 মিনিট সময় চেয়ে নেয়। 10 মিনিট পর যা বলল তা আমরা কেউই ভাবিনি। কবিরাজ বলল, আপনার মেয়ে পরীক্ষার প্রয়োজনে কিছু শীট নেয়ার জন্য তার ফুফাতো ভাই অর্থাৎ আপনার ননদের ছেলেকে ফোন করেছিল, আর সেই ফোনের সূত্র ধরেই ওই বদ জিনগুলো তার স্বপ্নে দেখা দেয়। ছেলেটা লোভের বশে স্বপ্নে তাদের কাছ থেকে মিষ্টির বাক্সটি নিলেও ফজরের আজানের কারণে মিষ্টি খেতে পারেনি। যদি মিষ্টিটা খেয়ে নিত তাহলে হয়তো আপনার মেয়েকে আর কখনো খুঁজে পেতেন না। তবে বদ জিনদের উদ্দেশ্য ছিল যারা মিষ্টির বাক্স হাতে নেবে এবং খাবে তাদের পরবর্তীকালে মেরে নিজেদের শক্তি বৃদ্ধি করা। যেহেতু ছেলেটি মিষ্টির বাক্স হাতে নিয়েছে সেও তাকে মরতে হবে এবং আপনার মেয়েকে নিয়ে গেলে সে আর কখনো তাদের খোঁজ পাবে না। তাই সেই বামুনটি একটু দরদ দেখিয়ে আপনার মেয়েকে আগেই স্বপ্নে সবটা দেখিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল তাকে নিয়ে যাওয়ার আগে শেষ খবরটা জানিয়ে দিতে, কিন্তু সম্ভব হয়নি। তারা যখন আপনার মেয়েকে নিয়ে যাচ্ছিল তখন আপনার ননদের ছেলে বুঝতে পারে যে তার এই লোভের কারণে পুরো পরিবারের ক্ষতি হতে পারে। তাই সে পরের দিন স্বপ্নে মিষ্টি খাবে না বলে জানিয়ে দেয়। যেহেতু মিষ্টি খায়নি সেহেতু আপনার মেয়েকেও নিয়ে যেতে পারেনি। কাজ হাসিল না হবার কারণে রাগে, ক্ষোভে এবং বাক্স হাতে নেবার কারণে আগের সেই কবিরাজ ও ননদের ছেলেকে মরতে হয়েছে। আপনারা যদি আগেই সবাইকে জানিয়ে দিতেন তাহলে হয়তো এই বিপদটা হতো না। এরপর আমার মেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে এবং 2 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সেই 1.5 মাসের মধ্যে ঠিক এই ঘটনাগুলো ঘটেছিল। এই ঘটনা যদি অন্য কেউ বলতো বা ভূত FM বা ভূত.com এর কারো কাছ থেকে শুনতাম তাহলে হয়তো বিশ্বাস করতে সত্যিই কষ্ট হতো। কিন্তু এই ঘটনা আমার পরিবার ও আত্মীয় স্বজনের সবাই জানে এবং অনেকেই নিজে এই ঘটনার কিছু অংশের অংশীদার। তাই অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না। কি ভাবছেন ঘটনা শেষ? আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু পরদিন সকালে আপু আমাকে চমকে দিয়ে আবারও একটা ঘটনা শোনান। আপনাদের মনে হয়তো এখন একটা প্রশ্ন রয়ে গেছে, আমি ঘটনার শুরুতে আমার আম্মুর ভয় পাওয়ার ব্যাপারটা কেন বললাম? ওই ঘটনার সাথে কি সম্পর্ক এটার? প্রিয় লিসেনার, আমি আগেই বলেছি ঘটনাটা 3 ভাগে বিভক্ত। কেবল তো 2/3 শেষ হয়েছে। আপুর দেয়া সেই অপ্রত্যাশিত চমক এখনো বাকি আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আপুকে জিজ্ঞেস করেছিলাম, 2 মাস পর সুস্থ হয়ে গেলে? কিন্তু ভালো জিনদের 2জন তো বলেছিল ওরা ফিরে আসবে, তারপরে ওরা আর বিরক্ত করেনি তোমায়? আমার কথাটা শুনে আপু মুচকি হেসে বলল, তার মানে মা তোমায় পুরো ঘটনা বলেনি।
এরপর আপু তার জীবনে বেদনাদায়ক এবং হৃদয় বিদারক এক নতুন অধ্যায় শোনালেন। ঘটনাটি আমি ঠিক আপুর মতো করে তুলে ধরার চেষ্টা করছি। আপু, 41 দিন পর আমার যখন জ্ঞান ফেরে, আমি তখন জানতাম না যে এতদিন বাদে আমি নিজেকে ফিরে পেয়েছি। কিন্তু ধীরে ধীরে সুস্থ হবার পর মায়ের কাছ থেকে সবটাই জানতে পারি। 2 মাস পর আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাই, তখন একে একে সবাইকে আমি এই ঘটনার ব্যাপারে বলতে থাকি। তোমার আম্মুকেও বলেছি। এই 2 মাসে আমি কোনো খারাপ স্বপ্ন দেখিনি, এমনকি সেই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটিও না। কিন্তু হঠাৎই একদিন আবার সেই স্বপ্ন। এবার জিনিসটা একা এসেছে। সে বলে গেল, আমি ফিরে আসব, তুই তো আমার কাছে এলি না, তাই তোর এমন ক্ষতি আমি করব যা তুই কখনো ভুলতে পারবি না। তোর গর্ভে যদি কোনো সন্তান আসে, ছেলে সন্তান আসে, তাহলে ওই দিন আমি তোর জীবনে আবারও ফিরে আসব। এটা বলে সেই বিভৎস হাসি হাসতে হাসতে জিনিসটা বিদায় নেয়। আমি আমার শ্বশুর বাড়ির সবাইকে এবং মাকে এই স্বপ্নের ব্যাপারে জানালে তারা বলে, আমরা আসলে তোকে জানাইনি যে জিনিসটা তোর জীবনে আবার ফিরে আসবে। সেটা জানলে হয়তো তুই ভয়ে থাকতি আর সুস্থ হতে আরো অনেক বেশি সময় লাগতো। যা হোক, এরপর আমি কোনো স্বপ্ন দেখিনি। ঠিক 1 মাস পর একটা সুসংবাদ পাই, আমি মা হতে চলেছি। এটা একজন নারীর জীবনে যে কত বড় আনন্দের বিষয় তা বলে বোঝানো সম্ভব নয়। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। কয়েক মাস পর জানতে পারি আমার গর্ভে ছেলে সন্তান রয়েছে। প্রথমে ব্যাপারটা শুনে সবাই খুব খুশি হলেও মুহূর্তের মধ্যে সবটা পরিবর্তিত হয়ে যায়। সবার চোখে মুখে চিন্তার ছাপ, কারণ ও বলেছিল ছেলে সন্তান গর্ভে আসলে ও ফিরে আসবে। তাই আমরা বড় একজন হুজুরের খোঁজ করতে থাকি, যিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু সেরকম কাউকেই পাওয়া যাচ্ছিল না। ততদিন আমার ছেলে সন্তানের ব্যাপারে খবরটা আত্মীয়দের সবাই পেয়ে গিয়েছে এবং ছেলে সন্তান গর্ভে থাকাকালীন ওই জিনিসটাও যে ফিরে আসবে সেই খবরটাও সবাই জেনে গিয়েছিলেন। আর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর বিষয় হলো, আমি যাদের ফোন করে খবরটা দিয়েছি তাদের সবাই একই সময় একই স্বপ্ন দেখেছেন। ওই জিনিসটা তাদের স্বপ্নে গিয়ে বলেছে, আপনার ভাতিজি ভাগ্নি বোনকে আমি পছন্দ করতাম, কিন্তু তাকে পাইনি। তাই এই মুহূর্তে আপনাদের কাছে মাত্র একটি রাস্তা খোলা আছে। হয় ওকে আমাদের কাছে দিয়ে দিন এবং বাচ্চাটিকে রেখে দিন, না হয় বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে ওকে আপনারা রেখে দিন। এটা বলেই সেই স্বপ্ন থেকে বিদায় নিয়েছিল। আর আমার বাচ্চা হবার আগ পর্যন্ত সবাই এই স্বপ্নটাই দেখেছে এবং মাঝে মাঝেই দেখেছে। 2009 সালে তুমি যখন খালামণির বাড়িতে বেড়াতে গিয়েছিলে, সেদিন আমি তোমার আম্মুকে ফোন করেছিলাম। আমি ফোন করার পর ওই রাতে তোমার আম্মু এবং খালামণি এই স্বপ্নটা দেখে। তাই পরের দিন তোমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাড়িতে ফিরেও সে মাঝে মাঝে স্বপ্নটা দেখে ভয় পেত আর আমাকে ফোন করে সবটা জানাতো। তুমি ছোট ছিলে, ভয় পেতে পারো ভেবে তোমাকে কিছু জানায়নি। তবে আজও হয়তো ভয়ের কারণটা এবং ঘুমের মধ্যে কেন ওভাবে চিৎকার করে উঠত তোমার আম্মু, সেই রহস্যটা জেনে গেলে। যা হোক, এবার আমার ঘটনায় আসি। ট্রান্সফারের কারণে আমার স্বামী তখন খুলনায় ছিলেন, তাই রাতে মাঝে মাঝে আমি একাই ঘুমাতাম। কখনো কখনো ঘুমের মধ্যে আমি পেটের ওপর ঠান্ডা চিকন হাতের স্পর্শ অনুভব করতাম, আবার কখনো কখনো মোটা লোমশ হাতের স্পর্শ, কিন্তু ঘুম থেকে উঠে কাউকেই দেখতে পেতাম না। এর বাইরে সেরকম কোনো সমস্যা হয়নি, দেখা দেয়নি। তবে প্রতি 2 সপ্তাহে যে ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতাম, তিনি একদিন আমাকে ফোন করে বললেন, মা, আমি তো একজন ডাক্তার, বিজ্ঞানে বিশ্বাসী, কিন্তু কদিন ধরে একটা বিষয় আমাকে খুব ভাবিয়ে তুলছে। গত 1 সপ্তাহ ধরে আমি একটা স্বপ্ন দেখছি, সেখানে অদ্ভুত একজন এসে আমাকে বলছে, হয় তোমাকে বাঁচাতে, না হয় তোমার সন্তানকে বাঁচাতে। আমার ডাক্তারি জীবনে এমনটা এর আগে কখনোই হয়নি। ব্যাপারটি কি আমাকে একটু খুলে বলো তো। আমি ডাক্তার আঙ্কেলকে সবটা বললেও তিনি ঘটনাটা বিশ্বাস করতে চাননি। যা হোক, অনেক সময় ধরে একজন ভালো হুজুরের খোঁজ করার পর আমার স্বামী তার কর্মস্থল অর্থাৎ খুলনায় একজন হুজুরের খোঁজ পান। তিনি তাকে সবটা জানানোর পর সেই হুজুর আমাদের সাহায্য করার জন্য রাজি হন। তিনি আমার স্বামীর সাথে আমাদের বাড়িতে আসেন এবং আমাকে দেখেন, কিন্তু আমাকে দেখার পর তিনি বলেন, অনেকটা দেরি হয়ে গিয়েছে, ওই জিনটা প্রচুর শক্তিশালী, একজনকে তো নিয়ে যাবেই।
আর আমি যদি চেষ্টা করি তাহলে এক্ষেত্রে আমার মৃত্যু ঝুঁকি থেকে যাবে। হুজুর অনেক ভালো মানুষ হবার কারণে আমাদের একটা শর্ত দেন। তিনি বলেন, আমার পরিবার বলতে শুধু আমি আর আমার ছেলে। আমার ছেলে এখন খুলনায় হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। যদি এই কাজটি করতে গিয়ে আমার মৃত্যু হয় তাহলে আমার সন্তানের দায়িত্ব আপনাদের নিতে হবে। আমাদের পুরো পরিবার তার শর্তে মুহূর্তের মধ্যে রাজি হয়ে যায়। তাই শেষ চেষ্টা স্বরূপ হুজুর আমার ডেলিভারির দিনটি বেছে নেন। তিনি বলেন, বিয়ের দিন যে গাছের নিচে তোমার গাড়ি থেমেছিল সেই গাছের চারপাশে কালো কাপড় দিয়ে ঘিরে দাও। আশপাশ থেকে বা ওপর থেকেও যেন কিছু দেখা না যায়। তোমার স্ত্রী যখন প্রসব বেদনা উঠবে তখন আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই গাছতলায় ছাউনির নিচে চলে যাব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেই জিনটিকে আটকে রাখতে। তোমার স্ত্রী বাচ্চা প্রসবের 15 মিনিটের মধ্যে যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে বুঝে নেবে আমরা আমাদের কাজে সফল হয়েছি, নয়তো বাকিটা তোমরা বুঝতেই পারছো। আমরা হুজুরের কথা মতো সব কাজ আগে থেকেই সেরে রাখি। হুজুরও আমার ডেলিভারি সম্ভাব্য তারিখের 15 দিন আগে এসে আমার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন। যেদিন আমার প্রসব বেদনা আমি অনুভব করি সেই দিন আমাকে হাসপাতালে নিয়ে যাবার সময় আমার স্বামী হুজুরকে সবটা জানায়। তিনিও তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাউনির নিচে চলে যান। আমার ডেলিভারি সম্পূর্ণ হওয়ার পর আমি আমার ছেলের কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার তখন সম্পূর্ণ জ্ঞান ছিল না। আমার যখন জ্ঞান ফেরে তখন আমার বাচ্চাটা আর এই পৃথিবীতে ছিল না। আর সেই হুজুরও তখন সেই হাসপাতালেই ভর্তি ছিলেন। সন্তান হারিয়ে একজন মায়ের কি অবস্থা হতে পারে সেটা পৃথিবীর কেউ বুঝবে না। 1 সপ্তাহের মধ্যে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, বলতে গেলে পাগল হয়ে গিয়েছিলাম। আমি জানি না ওই একটা সপ্তাহ আমি কি করেছি আর কিভাবেই বা দিনগুলো কেটেছে। 1 সপ্তাহ পরে যখন আমি হুঁশ ফিরে পাই তখন আমি অঝরে কাঁদতে শুরু করি। কথায় বলে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আমার ঠিক তেমনটাই হয়েছিল। সন্তান হারানোর কষ্টটা 1 সপ্তাহ পর চোখের জল হয়ে বেরিয়ে এসেছিল। ওই ট্রমা থেকে বের হতে আমার অনেকটা সময় লেগেছিল। সুস্থ হবার পর যখন সেদিনের ঘটনাটা জিজ্ঞেস করি তখন নিজের ওপর অনুশোচনা হচ্ছিল। আমার ছেলেটা জন্মের পরপরই মারা যায়। তাকে সাদা কাপড়ে মুড়িয়ে একটি আলাদা রুমে রাখা হয়েছিল পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করার জন্য। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, ওই রুমে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও আমার ছেলের লাশ হারিয়ে গিয়েছিল। ওটাকে চুরি বলবো না, কারণ ওই রুমে কেউ ঢোকেনি এবং ক্যামেরাতেও কোনো সমস্যা ছিল না। বলতে গেলে বাচ্চার লাশটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর দোষ চাপালেও ডাক্তার আমার ঘটনার ব্যাপারে সবটাই জানতেন। তাই আমার পরিবারের সবার সাথে কথা বলে ব্যাপারটার সুরাহা করে নেন। সত্যি বলতে আমাদেরও কিছু করার ছিল না, কারণ সবটা তো আগের থেকে স্বপ্নেই জানিয়ে দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, অনুশোচনার কথা বলেছিলাম, সেটা সেই হুজুরকে নিয়ে। তিনি আজও বেঁচে আছেন, কিন্তু সম্পূর্ণভাবে পঙ্গু। নিজে বাকশক্তি ও হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তার সাথে সেদিন কি হয়েছে তা কেউ জানে না। আমার স্বামী যখন লোক পাঠিয়েছেন তার খোঁজ নেওয়ার জন্য, তখন তাকে সেই ছাউনির ভেতর আহত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে তখন অনেক আঁচড়ের দাগ ছিল এবং মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কোনোভাবে বাঁচানো সম্ভব হয়, কিন্তু আমার সন্তানের জন্য, যে কিনা পৃথিবীর আলো দেখেনি, তাকে বাঁচাতে গিয়ে অন্য আরেকজন সন্তানের জীবন থেকে তার বাবার ভালোবাসা কেড়ে নিয়েছি আমরা হয়তো অর্থ দিয়ে তার দায়ভার নিজ কাঁধে তুলে নিয়েছি ঠিকই, কিন্তু হুজুরের সেই সন্তানের তো কোনো দোষ ছিল না। তাই আজও নিজেকে দোষী বলে মনে হয়। ঘটনার 1 মাস পর ওই বামন আকৃতির বিভৎস চেহারার জিনিসটা আমার স্বপ্নে এসে বলে গিয়েছিল, তোমাকে নিজের করে নিতে পারিনি, তাই তোমার সন্তানকে নিয়ে গেলাম। আর হয়তো কখনো দেখা হবে না, কিন্তু তুমি সবসময় আমার স্মৃতিতে থাকবে। এটাই ছিল ওর শেষ কথা। এরপর আমি আর কখনো ওকে দেখিনি। আজ আমার একটি মেয়ে ও একটি ছেলে সন্তান আছে। বেশ সুখেই আছি, কিন্তু ওই একটা ঘটনা যা আমার জীবনে একটি বিভীষিকাময় অধ্যায় হয়ে গেছে। মূলত এই ছিল আমার আপুর সাথে ঘটা ঘটনা। কয়েক মুহূর্তে একজন মানুষের সুন্দর স্বাভাবিক জীবন কিভাবে অগোছালো ও দুর্বিষহ হয়ে উঠতে পারে তা হয়তো এতক্ষণে আপনারা জেনে গিয়েছেন। জীবনের এই অনুভূতিগুলো কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপর হয়তো মনের ভেতর জমে থাকা কষ্টগুলো একটু হলেও কমে যাবে, এই আশায় অনেকে আমাদের ঘটনা অন্যের সাথে শেয়ার করে থাকেন। সত্যি বলতে এর চেয়ে বেশি কিছু বলার ভাষা আমার নেই।
অতিরিক্ত কিছু শব্দের ব্যবহারে যদি কেউ বিরক্ত বোধ করে থাকেন তাহলে দয়া করে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে আবারও ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে এমন একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই স্টোরিটি শোনার সাথে সাথেই সত্যি কথা বলতে আমার নিজের কাছে অনেক ভয় লেগেছিল। স্টোরিটি আমাকে দিয়েছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আল আমিন। ইতোমধ্যে আল আমিনের একটি ঘটনা আপনারা শুনেছেন, যে ছেলেটি স্বপ্নে যদি কারো মৃত্যু দেখে তার মৃত্যু হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সেই আল আমিনের কাছ থেকেই এই ঘটনাটি আমি কালেক্ট করেছি। ঘটনাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রতিটি স্টেপ ফিল করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। 1976 সালে প্রহ্লাদ বিশ্বাস নামক একজন ব্যক্তি, যার বাড়ি ওই লাহুরিয়াতেই, ওনার ছিল 3 ছেলে। বড় 2 ছেলের সাথে সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি মনোমালিন্য হওয়ার পর উনি তার ছোট ছেলেকে নিয়ে ওই জায়গা থেকে বেশ দূরে মাঠের মধ্যে মাটি ফেলে একটু উঁচু করে ভিটার মতো তৈরি করে একটি বাড়ি করেন। বাড়িটি তৈরি করার পর ওই জায়গাতে ওনাদের একটা কন্যা সন্তান হয়। এরপরে ওনারা মোটামুটি স্বাভাবিকভাবেই ওনাদের মতো করে বসবাস করছিলেন। এর মধ্যে ওনার যে ছোট ছেলে, তার একটি সরকারি চাকরি হয় এবং তার পোস্টিং হয় খুলনাতে। সরকারি চাকরি হওয়ার পর তার ছোট ছেলেকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। ছোট ছেলে যখন চাকরির কারণে খুলনায় থাকতো, তখন যেহেতু তার ওয়াইফ এখানে, তো তার শ্বশুর শাশুড়ি এবং তার যে ছোট ননদ, এইটা নিয়েই ওই পরিবারটা ওখানে বসবাস করত। সময়টা ছিল 1979 সাল। বাংলা তারিখটা লিসেনার আপনারা মনে রাখবেন, 23শে ভাদ্র, কারণ এই তারিখের সাথে ভয়াবহ কিছু বিষয় জড়িত আছে। বাংলা 23শে ভাদ্র এমন একটি রাতে গ্রামবাসী দূর থেকে দেখে ওই ভিটায় দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামের লোকজন দূর থেকে পানি নিয়ে আসতে আসতে বা আগুন নেভাতে নেভাতে ওই বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। বাড়ির মধ্যে থাকা 4 জন সদস্য, প্রহ্লাদ বিশ্বাস, তার স্ত্রী, তার ছোট মেয়ে, বয়স প্রায় 3 বছরের মতো ছিল, এবং তার ছোট ছেলের স্ত্রী, এই 4 জনই পুড়ে অঙ্গার হয়ে যায়। মর্মান্তিক এই মৃত্যুতে গ্রামের শোকের ছায়া নেমে আসে। পুলিশ আসে পরের দিন। পুলিশ এসে 4টি ডেড বডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। পোস্টমর্টেম করে পুলিশ বুঝতে পারে মৃত্যুর পূর্বেই নৃশংসভাবে এই 4 জনকে হত্যা করা হয়। যেহেতু পারিবারিকভাবে প্রহ্লাদ বিশ্বাসের বড় 2 ছেলের সাথে মনোমালিন্য ছিল, তাই সকলের সন্দেহের তীর ওই 2 সন্তানের দিকেই যায়। এবং তার ছোট ছেলে খুলনা থেকে এই ঘটনার পরের দিন আসার পর সেও বড় 2 ভাইকেই দোষারোপ করতে থাকে এবং দোষী সাব্যস্ত করার জন্য তারা চেষ্টা করতে থাকে। কারণ এটা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু মনোমালিন্যের কারণেই অনেক দূরে এসে বসবাস করা শুরু করেছে তাদের পরিবার। বড় 2 ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়, জিজ্ঞাসাবাদ চলতে থাকে। এর মধ্যে ঘটে যায় আর এক ঘটনা। ছোট ছেলে খুলনা থেকে আসার পর অন্যান্য আত্মীয় স্বজন ওই বাড়িতে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু একদিন যাবার পর ছোট ছেলেকে আর কোথাও দেখা যাচ্ছে না।
সবাই চিন্তা করে কি ব্যাপার, কোথায় গেল। যেহেতু তারা একটু দূরে ক্ষেতের মধ্যে একটি ভিটা করে বসতবাড়ি তৈরি করেছিল, যার কারণে ওখান থেকে স্বাভাবিকভাবে মানুষরা আশেপাশে যারা ছিল ওখানে আসতে একটু সময় লাগতো। আর তাছাড়া ওই সময় যোগাযোগ ব্যবস্থা তো অত ভালো ছিল না, মোবাইল ফোন ছিল না। এখানে বলে রাখা ভালো, ওই ভিটাতে মোট 3টি ঘর ছিল। একটি ঘর তো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, আরেকটি ঘর ছিল যেখানে তার ছোট ছেলে যখন আসতো চাকরিতে ছুটিতে আসতো তখন তার ওয়াইফ নিয়ে ওই ঘরে থাকতো, এবং তার প্রহ্লাদ বিশ্বাস এবং তার স্ত্রী এবং তার ছোট মেয়ে আর একটি ঘরে থাকতো। যখন প্রহ্লাদ বিশ্বাসের ছেলে খুলনাতে চলে যেত তখন পরিবারের সবাই একটি ঘরেই থাকতো। তো পরিবারের সবাই যখন একটি ঘরেই যখন ছিল তখনই আগুন লেগে সেই 4 জনই মারা যায়। যেহেতু ওই ঘরটি পড়ে গিয়েছিল, পাশে যে ঘরটি সেই ঘরটির কোনো ক্ষতি হয়নি, কারণ ওই সময়ে গ্রামের লোকজন চলে আসে, আগুন নিভিয়ে ফেলে। তো যাই হোক, কয়েকদিন ধরে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলেকেও কোথাও দেখা যাচ্ছে না। পাশে একটু দূরে ক্ষেত ছিল, সে ক্ষেত খামারে কিছু চাষি কাজ করত, স্থানীয় যারা লোকজন। তো এক সময় ওনাদের কাছে প্রচন্ড দুর্গন্ধ অনুভব হয়। প্রচন্ড দুর্গন্ধ অনুভব হওয়ার কারণটা তারা অনুসন্ধান করার চেষ্টা করে। অনুসন্ধান করতে করতে প্রহ্লাদ বিশ্বাসের বাড়ির দিকে তারা যায় এবং ওখানে গিয়ে দেখে যে ছোট যে ঘরটি ছিল সেই ঘরের ভেতর থেকেই বিকট দুর্গন্ধ ভেসে আসছে। তারা আশেপাশের আরো গ্রামের মানুষকে ডাকে। সবাই আসার পরে ওই দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে যে প্রহ্লাদ বিশ্বাসের ছোট ছেলেও মারা গেছে, এবং তার মৃত্যু হয়েছে মনে হচ্ছে আরো 3-4 দিন আগে। তার মানে হচ্ছে প্রহ্লাদ বিশ্বাসের ছেলে যেই রাত্রে ওই ঘরে ছিল ওই রাত্রেই তার মৃত্যু হয়েছে। পুলিশ আসে। পুলিশ আসার পর এই মৃত্যুর কোনো কারণ অনুসন্ধান তারা করে কিছুই বের করতে পারে না, যে কেন ছেলেটি মারা গেল, কারণ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তো যেহেতু প্রহ্লাদ বিশ্বাসের বড় 2 ছেলে থানা হাজতে ছিল, পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল, তখন পুলিশের কাছে ওই 2 ছেলের প্রতি যে সন্দেহ সেটা কমে আসে, কারণ যেহেতু তার 2 ছেলে পুলিশ কাস্টডিতে আছে, সেহেতু তারা তো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা নয়। কিন্তু তার 2 ছেলে সম্পূর্ণভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছিল, যার কারণে বড় ছেলের 12 বছর এবং মেজ ছেলের 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এটি ছিল প্রাথমিক বিষয়। লিসেনার্স, এখন আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। ভয়ের জায়গাটা যেখান থেকে শুরু। এই মৃত্যুগুলো, এই 5টি মৃত্যু ছিল সম্পূর্ণ অমীমাংসিত একটি রহস্য। কিভাবে মারা গেল, কে মারলো, এটি কেউ জানে না। 1982 সালে পাশের গ্রামের আউয়াল মোল্লা এবং খুলনায় থাকা তার 2 জন আত্মীয়, একজনের নাম রিপন মিয়া আর একজনের নাম হচ্ছে মুসা মিয়া, এই 3 জন মিলে একটি ব্যবসা দেওয়ার চেষ্টা করে। ব্যবসাটা এমন ছিল যে বর্ষাকালে আশেপাশে তো অনেক পানি হয়, তো হাঁসের খামার দেয়া এবং সেখান থেকে হাঁসের ডিম থেকে হাঁসের যে বাচ্চা ফুটবে সে বাচ্চাগুলো পরে আবার খুলনা শহরে নিয়ে বিক্রি করা। তো এই পরিকল্পনা করেই খুলনা থেকে রিপন মিয়া এবং মুসা মিয়া তারা লাহোরিয়াতে আসে, এবং স্থানীয় লোক আউয়াল মোল্লা, যিনি একজন মধ্যবয়স্ক মানুষ ছিলেন, আর অন্য যে 2 জন রিপন মিয়া এবং মুসা মিয়া, এরা 2 জন সম্পর্কে আউয়াল মোল্লার চাচাতো ভাই ছিল। রিপন মিয়া এবং মুসা মিয়ার বয়স ছিল 22 থেকে 25 বছর, সম্পূর্ণ জোয়ান তাগড়া। এই 2 যুবক তারা আসে ওইখানে ব্যবসার নিয়েতে। আউয়াল মোল্লার সহযোগিতায় সেখানে তারা একটি হাঁসের খামার গড়ে তোলে, আর
দিনের বেলা হাঁসের খামারে কাজ করত, রাতের বেলায় তিনজন মিলে মাছ ধরতে বের হতো। এমনই একদিন, সেই রাতটি ছিল 23শে ভাদ্র। 23শে ভাদ্র হচ্ছে সেই রাত যেই রাতে প্রহ্লাদ বিশ্বাস তার পরিবার সহ আগুনে পুড়ে মারা যায়। আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রতি বছর 23শে ভাদ্র ওই ভিটার উপর গ্রামের মানুষজন আগুন জ্বলতে দেখত এবং প্রচন্ড চিৎকার আর্তনাদ শুনত, বাঁচার আকুতি ওখান থেকে ভেসে আসতো। কিন্তু গ্রামের লোকজন জানতো যে ওই ভিটায় কোনো বাড়িঘর নেই, যে আগুন জ্বলা দেখছে এটা একটি প্যারানরমাল ঘটনা। গ্রামের মানুষের কাছে বিষয়টি একটি সাধারণ ঘটনা হয়ে গিয়েছিল। আওয়াল মোল্লাও বিষয়টি জানতো, কিন্তু রিপন মিয়া এবং মুসা মিয়া ঘটনাটি জানতো না। 1982 সালে সেই 23শে ভাদ্র তারা রাতের বেলা মাছ ধরতে বের হয়। মাছ ধরতে 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 অনেক দূরে চলে যায়। এখানে বলে রাখা ভালো যে যেই জায়গাটিতে প্রহ্লাদ বিশ্বাসের ভিটা ছিল সেটি আওয়াল মোল্লার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। রাতের বেলা মাছ ধরতে ধরতে এরকম 5-7 কিলোমিটার হর হামেশাই তারা আসা যাওয়া করত। তারা যখন মাছ ধরতে 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 অনেক দূরে একটি ব্রিজের কাছে চলে যায়। ব্রিজের কাছে ওইটাই ছিল তাদের শেষ সীমানা, ওখান থেকে আবার তারা ফিরে আসবে। এমন সময় ব্রিজের উপর থেকে একজন মধ্যবয়স্ক মহিলার কান্নার শব্দ ভেসে আসে। আওয়াল মোল্লা বলে, কি ব্যাপার, এত রাত্রে ব্রিজের উপর থেকে কান্নার শব্দ? মুসা মিয়া এবং রিপন মিয়াকে তিনি উপরে দেখতে পাঠান, যে দেখো উপরে কি হয়েছে। মুসা মিয়া এবং রিপন মিয়া তারা ব্রিজের উপরে যায়, গিয়ে দেখে একজন মধ্যবয়স্কা একজন ভদ্র মহিলা, উনি একটি লাশ পাশে নিয়ে কান্নাকাটি করছে। লাশটি একটি সাদা কাপড় দিয়ে ঢাকা। রিপন মিয়া ওই মহিলার কাছে প্রশ্ন করে যে কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? মহিলা বলে যে আমার বাড়ি এই বিলের মধ্যে, একটি ভিটা আছে সেখানে। আমার স্বামী মারা গেছে, আমার আত্মীয় স্বজনরা এই ব্রিজের কাছে পর্যন্ত দিয়ে গেছে, কিন্তু আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আমি এখন কিভাবে যাব আমার স্বামীর লাশ নিয়ে? আমার তো কেউ সাহায্য করতে আসছে না। আপনারা আমাকে একটু সাহায্য করবেন, আমাকে এবং আমার স্বামীর লাশকে ওই ভিটা পর্যন্ত পৌঁছে দেন। রিপন মিয়া এবং মুসা মিয়া সরাসরি তাকে সাহায্য করতে অস্বীকার করে বসে, বলে আমরা নৌকাতে কোনো লাশ উঠাই না। মহিলা অনেক কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে। এই দুইজন কিছুতেই রাজি হয় না। নিচ থেকে আওয়াল মোল্লা বলে, কি হয়েছে? তখন উপর থেকে রিপন মিয়া এবং মুসা মিয়া আওয়াল মোল্লাকে বিষয়টি বলে। তখন আওয়াল মোল্লা বলে যে একজন মানুষকে উপকার করাটাই আমাদের কাজ। এত রাত্রে ইনি বিপদে পড়েছে, তার স্বামীর লাশ নিয়ে, এইভাবে আমরা চলে যেতে পারি না। তোমরা দুইজন ওই মহিলার সাথে লাশ নিয়ে নিচে নামো, তাকে আমরা পৌঁছে দিয়েই বাড়িতে যাব। ওনারা সবাই মিলে লাশ ধরাধরি করে নৌকায় উঠিয়ে চলে যেতে থাকে। মহিলা নৌকার সামনে বসে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কোন দিক দিয়ে নৌকা যাবে। এভাবে যেতে 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 এক সময় একটি ভিটার কাছে এসে নৌকা থামে। আওয়াল মোল্লা কিন্তু কোনোভাবে চিনতে পারছিল না রাতের বেলা যে আসলে কোন দিক দিয়ে আসছে। যদিও তিনি স্থানীয়, কিন্তু রহস্যজনক কারণে রাতের বেলা তিনি বুঝতে পারছিলেন না তিনি কোন দিক দিয়ে যাচ্ছেন। আর যেখানে যাচ্ছেন সেটা তার আসলে চেনা জায়গা ছিল, তারপরও তার কাছে সেটা অচেনা মনে হচ্ছিল। কারণ সেই ভিটাতে কোনো ঘরবাড়ি ছিল না, ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু একটি ভিটাতে উনি খুব সুন্দর চকচকে পাটখড়ির বেড়া দেয়া 2-3টি ঘর দেখে। তো উনি চিন্তা করে এটা তো সেই ভিটা না, এটা অন্য আর একটা ভিটা হয়তোবা। এই চিন্তা করে উনি ভিটার কাছে নৌকা থামান। তখন ওই 3জন দেখতে পান বাড়ির ভেতর থেকে 2জন মানুষ আসছে। 2জন মানুষ এসে ওই
সাদা কাপড় দিয়ে ঢাকা লাশটি ভেতরে নিয়ে যান এবং ওই মহিলা নৌকায় বসা আওয়াল মোল্লা, রিপন মিয়া এবং মুসা মিয়াকে বলে যে আপনারা অনেক কষ্ট করে লাশ নিয়ে আসছেন, আপনাদেরকে কিছু টাকা দিতে চাই। তখন আওয়াল মোল্লা বলে, না না, আমাদের টাকা লাগবে না, আপনাকে উপকার করেছি, এতেই আমরা খুশি। কিন্তু রিপন মিয়া এবং মুসা মিয়া উনি আওয়াল মোল্লাকে বলে যে না, এত কষ্ট করে আমরা নিয়ে আসলাম এত দূরে, তো উনি টাকা দিলে আমাদের সমস্যা কি, আমরা টাকা নিব। আওয়াল মোল্লা টাকা নিতে রাজি ছিলেন না, কিন্তু ওই দুইজনের পীড়াপিড়িতে অবশেষে বলেন ওই মহিলাকে যে ঠিক আছে, আপনি টাকা নিয়ে আসেন। মহিলা ভেতরে চলে যায়, কিন্তু অপেক্ষার প্রহর আর শেষ হয় না। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার উপরে হয়ে যায়। ওই বাড়ির ভেতর থেকে কোনো সারা শব্দও নেই, কেউ এসে তাদেরকে টাকাও দিচ্ছে না। এদিকে রিপন মিয়া এবং মুসা মিয়া অধৈর্য হয়ে যায়। তারা আওয়াল মোল্লাকে বারবার বলতে থাকে, কি ব্যাপার, আসে না কেন? তখন রিপন মিয়া এবং মুসা মিয়া ডিসিশন নেয় বাড়ির ভেতরে গিয়ে তাদের কাছে টাকা চাইবে। কিন্তু আওয়াল মোল্লা বলে যে থাক, দরকার নাই, সবাই শোকে কাতর, হয়তো তারা ভুলে গেছে আমাদের কথা, চলো আমরা চলে যাই। কিন্তু ওই দুইজনের পীড়াপিড়িতে অবশেষে সিদ্ধান্ত হয় মুসা মিয়া নৌকায় থাকবে, যেহেতু আওয়াল মোল্লা স্থানীয় লোক এবং বয়স্ক মানুষ, উনি ভেতরে যাবে এবং সাথে যাবে রিপন মিয়া। রিপন মিয়া এবং আওয়াল মোল্লা ভেতরে যায় বাড়ির, কিন্তু ভিতরে গিয়ে কোনো মানুষকে তারা দেখে না, বাড়িতে কোনো আলো জ্বলছে না। কি ব্যাপার, বাড়িতে কি কোনো লোকজন নাই? একটু আগেই না দুইজন লোক এসে লাশ নিয়ে গেল, সাথে মহিলা ছিল, এনারা কোথায় গেলেন? ওনারা বাড়ির পেছন দিকে গিয়ে চমকে ওঠেন। বাড়ির পেছন দিকে দেখেন দাউ দাউ করে একটি চিতা জ্বলছে এবং চিতা থেকে সামান্য একটু দূরে সাদা কাপড় দিয়ে একটি লাশ ঢেকে রাখা। আওয়াল মোল্লা রিপন মিয়াকে বলেন, লাশ থাকার কথা চিতার উপরে, তো চিতা জ্বলছে, লাশটা নিচে কেন? তখন আওয়াল মোল্লা প্যারানর্মাল কোনো একটা বিষয়ের আভাস পান, যে বিষয়টা তো স্বাভাবিক না। কিন্তু তারপরেও উনি হঠাৎ চিন্তা করেন যে আচ্ছা, এই যে লাশটা নিয়ে আসলাম, আমি তো স্থানীয় মানুষ, যে মারা গেল কে, আমি কি তাকে চিনি? দেখি তো কাপড়টা সরিয়ে। আওয়াল মোল্লা রিপন মিয়াকে বলে যে লাশের উপর থেকে কাপড়টা সরাতে। রিপন মিয়া প্রথমে ইতস্তত করলেও লাশের উপর থেকে কাপড়টা সরায়। সরানোর সাথে সাথে আওয়াল মোল্লা এবং রিপন মিয়া যেটি দেখে, সেটি দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। তারা দেখে একটু আগে যেই মহিলা কান্নাকাটি করছিল, যিনি স্বামীর লাশের সাথে এতটা পথ এসেছে, এই সাদা কাপড় দিয়ে এই মহিলার লাশ ঢাকা। তার মানে সাদা কাপড়ের নিচে ওই মহিলার লাশ। এই দৃশ্য দেখার সাথে সাথে রিপন মিয়া এবং আওয়াল মোল্লা এতটা ভয় পায় যে রিপন মিয়া কোন দিক দিয়ে যে দৌড় দিয়েছে সে নিজেও জানে না। কারণ হচ্ছে নৌকা চালিয়ে যে ভিটার কাছে এসেছে, ভিটার সাথে স্থলভাগের সংযোগ ছিল এবং ওই দিক দিয়ে পায়ে হাঁটা উঁচু রাস্তা ছিল। বেশ কয়েকটা রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে। রিপন মিয়া যেহেতু স্থানীয় লোক নন, তার বাড়ি খুলনা, তো সে যেদিকে পেরেছে দৌড় দিয়েছে। ওদিকে আওয়াল মিয়া, সে তো স্থানীয় লোক, সে একটি গ্রামের দিকে দৌড় দেয় ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে। ওই পাশে যে মুসা মিয়া ছিল, ওই সময় মুসা মিয়ার কথা তাদের আর কোনো মনে ছিল না। আওয়াল মোল্লা দৌড়াতে দৌড়াতে পাশের গ্রামে একটি বাড়ির সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। বাড়ির ভেতর থেকে লোক বেরিয়ে আসে যে কি হয়েছে। তখন আওয়াল মোল্লা সব বিষয় খুলে বলে। তখন স্থানীয় লোকজন বলে, তুমি স্থানীয় লোক হয়ে এমন ভুল কিভাবে করলে? তুমি কি জানো না যে আজকে 23শে ভাদ্র? আজকে তো সেই দিন যেই রাত্রে আমরা ওই ভিটায় আগুন জ্বলতে দেখি। তোমরা কেন ওইদিকে গেলে?
এখন যাই হোক, যেহেতু একটা বড় ধরনের ভুল হয়েই গেছে, তো ওই বাড়ির লোকজন আশেপাশের আরো কয়েকটা বাড়ির লোকজনকে ডেকে তোলে, সব বিষয় খুলে বলে। তারা মশাল জ্বালিয়ে খুঁজতে বের হয় রিপন মিয়া কোথায় আর মুসা মিয়ার কি হলো। এক গ্রুপ তারা ওই ভিটার দিকে যায়, আর এক গ্রুপ রিপন মিয়াকে খুঁজতে বের হয়। যে গ্রুপটি রিপন মিয়াকে খুঁজতে বের হয়েছিল, তারা অনেক খোঁজাখুঁজি করার পর একটা মাঠের মধ্যে রিপন মিয়াকে পায় অজ্ঞান অবস্থায়। আর একটা গ্রুপ তারা ওই ভিটায় যায়, ভিটায় গিয়ে দেখে সেখানে কোনো ঘর বাড়ি নাই, কিন্তু পাশে তাদের সেই নৌকাটি আছে। আর নৌকার ঠিক পাশে পানির মধ্যে মুসা মিয়ার লাশ ভাসছে। মুসা মিয়ার লাশটা যখন পানি থেকে সবাই তোলে, তখন দেখে গলায় বড় বড় আঙ্গুলের দাগ। মনে হচ্ছে যে তার গলায় চাপ দিয়ে ধরে পানির ভেতরে চুবিয়ে তাকে হত্যা করা হয়েছে। ওদিকে রিপন মিয়াকে উদ্ধার করে নিয়ে আসা হয়। সকালে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে রিপন মিয়া বলে যে সে যখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াদৌড়ি করছিল, তখন মাঠের মধ্যে হঠাৎ কোনো একটা মানুষের সাথে তার ধাক্কা লাগে। চাঁদের আলোতে সে দেখে এই মানুষটি সেই মহিলা একটু আগে সাদা কাপড়ের নিচে যাকে দেখে এসেছে। এই দৃশ্য দেখে রিপন মিয়া অজ্ঞান হয়ে যায়। দুঃখজনক ব্যাপার এটাই, রিপন মিয়া এতটা ভয় পেয়েছিল, যেহেতু তার বয়স কম ছিল, এই ভয়ের কারণে সে সপ্তাহখানেকের মধ্যেই মারা যায়। রিপন মিয়া এবং মুসা মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। আওয়াল মোল্লা এখনো জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, আলামিন ভাই সরাসরি আওয়াল মোল্লার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন। তিনি যদিও প্রথমে এই ঘটনাটি বলতে রাজি হচ্ছিলেন না, তারপরেও ভূত.com লিসেনারদের উদ্দেশ্যে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। লিসেনার্স, আপনারা কিন্তু এটা ভাববেন না ঘটনা শেষ হয়ে গেছে। ঘটনা কিন্তু শেষ হয়নি, ঘটনার কিছু অংশ এখনো বাকি আছে। 1983 সালের দিকে এই ঘটনার আরো 1 বছর পরে, মানে বছর খানেক পরে, আরেকটি ঘটনা ঘটে। পাশের একটি গ্রাম রয়েছে, নাম হচ্ছে মঙ্গলগাতি। এই মঙ্গলগাতি গ্রামে একজন কৃষক ছিল, তার নাম ছিল রশিদ মিয়া। এই রশিদ মিয়ার বেশ মোটামুটি ভালোই জায়গা জমি ছিল, চাষযোগ্য জমি। প্রহ্লাদ বিশ্বাসের যে ভিটাটা ছিল, ওই ভিটার থেকে একটু দূরেই তার একটি জমি ছিল। ওই সময়ে কিন্তু এই ধরনের পাওয়ার টিলার এতটা গ্রামে ঢোকে নাই। এই জন্য গরুর সাথে লাঙল দিয়ে নিজেই হাল চাষ করত। এখন দুটো গরুর দিয়ে লাঙল দিয়ে চাষ করছিলেন তার জমিতে। চাষ করতে 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 হঠাৎ উনি ফিল করলেন তার পায়ের নিচে কি যেন নরম নরম লাগে। তো প্রথম দিকে তিনি পাত্তা দেন নাই। আর একটা বিষয় বলে রাখা ভালো, যে উনি প্রতিদিনই সেখানে চাষ করার জন্য আসছিলেন। তো ওই দিন ওনার আর একটু অংশ বাকি ছিল, মানে চাষ শেষ করার একটু অংশ বাকি ছিল। তো উনি ভাবেন যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাহলে আমি এই অংশটুকু শেষ করেই বাড়িতে চাই। তো ওনার ছেলে ওনার সাথে ছিল, ছেলেকে বলে তুমি বাড়িতে চলে যাও, আমি বাকি অংশটা শেষ করেই আসি। সুতরাং এতটুকু করার জন্য আগামীকালকে আর গরু টরু নিয়ে কষ্ট করে এদিকে আসবো না, অন্য জায়গায় চাষ দিব। কারণ যদি গরু দিয়ে এইখানে এই সামান্য অংশ চাষ করার জন্য আসে, তাহলে ওই পুরো দিনটাই এদিকে চলে যাবে। সুতরাং সে যদি কষ্ট করে আর একটু সময় দিয়ে যদি অংশটুকু মানে চাষ করতে পারে, তাহলে আগামীকালকে অন্য একটা জমিতে সারাটা দিন কাজ করতে পারবে। এই চিন্তা করে তিনি তার ছেলেকে পাঠিয়ে দেন এবং নিজেই সন্ধ্যার পরেও কাজ করতে থাকেন। ওই সন্ধ্যার পরে যখন কাজ করছিল, তখনই তার সাথে এই ঘটনাটি ঘটে। উনি ফিল করছিলেন ওনার পায়ের নিচে নরম নরম কি যেন
কিন্তু উনি ভাবেন হয়তো বা নরম মাটি, কিন্তু না, মাটি তো এমন হওয়ার কথা নয়। মনে হচ্ছে কোনো একটি মানুষের মুখের উপরে যদি হাত দেয়া যায় যেরকম ফিল হয়, তো উনি যখন পায়ের নিচে যেই ঠিক একই রকম ফিল করতেছে, ওনার মনে হচ্ছিল কোনো একটি মানুষের মুখের উপরে বারবার ওনার পা পড়ছে। কিন্তু শুরুর দিকে উনি অতটা পাত্তা দেননি। কিন্তু এক সময় উনি গরু দুটি থামিয়ে ঠিক যেই জায়গাটাতে ওনার পা পড়েছে উনি আর পা তোলেন না, পাটা ওখানে রেখেই চতুর্দিকের মাটি সরাতে থাকেন। মাটি সরানোর পর পায়ের নিচে উনি যেটা দেখতে পান সেটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। লিসেনার্স, উনি দেখেন পায়ের নিচে একটি মানুষের মাথা। উনি মাথাটি মাটির ভেতর থেকে বাইরে বের করেন এবং দেখেন ওই মাথার সাথে বড় বড় চুল, তার মানে এটা হচ্ছে একটি মহিলার মাথা, সাথে কোনো দেহ নেই। মাথাটির মুখের উপর থেকে মাটি পরিষ্কার করার পর হঠাৎ করে ওই কাটা মাথাটির দুটো চোখ খুলে যায় এবং দুটো চোখ খুলে বড় বড় করে রশিদ মিয়ার দিকে তাকায়। রশিদ মিয়া এই দৃশ্য দেখার সাথে সাথে মাথাটি ছুঁড়ে ফেলে দেন এবং গরু ওখানে রেখে চিৎকার করতে করতে তার গ্রামে চলে যান। গ্রামে যাওয়ার পর উনি সেন্সলেস হয়ে পড়ে যান ওনার বাড়িতে। জ্ঞান ফেরার পরে উনি সবাইকে বিষয়টি খুলে বলেন। রশিদ মিয়া উনিও এতটা ভয় পেয়েছিলেন যে উনিও খুব বেশি দিন আর জীবিত ছিলেন না। এরকম টুকটাক ঘটনা ওখানে হামেশাই ঘটত। যেহেতু ওই ঘর পুড়ে যাওয়ার কারণে ওই ভিটাটা পতিত জমি হয়ে গিয়েছিল, পরিত্যক্ত হয়ে গিয়েছিল, এই জন্য ওই গ্রামের নামই হয়ে যায় পোড়াবাড়ি। এখনো লাহোরিয়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে গেলে আপনারা সেই পতিত জমিটা দেখতে পাবেন। আরো একটি অদ্ভুত ব্যাপার, ওই জমির পাশে যে অন্যান্য জমি আছে সেখানে খুব ভালো ফসল হয় না। পাট বা অন্যান্য কোনো জিনিস হলেও ধান বা খাদ্যশস্য জাতীয় কোনো জিনিস সেখানে সেভাবে হয় না। 2006 সাল পর্যন্ত প্রতি বছর 23শে ভাদ্র রাত্রে গ্রামের সবাই দেখতো আগুন জ্বলছে, প্রচন্ড চিৎকার, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। একটা সময় পর সে আগুন নিভে যেত। এভাবে 1979 সাল থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত প্রতিটা বছর গ্রামের লোকজন সেই পোড়াবাড়ির ওই ভিটাতে আগুন জ্বলা দেখত। গ্রামের মানুষ অনেক চেষ্টা করেছে যে এই জিনিসটা যেন বন্ধ হয়, কিন্তু প্রত্যেকেই বলেছে যে ওখানে এমন একটি অশুভ শক্তি বহু বছর ধরে বিদ্যমান আছে যাদের সাথে সহজে পেরে ওঠা যাবে না। এই প্রহ্লাদ বিশ্বাস সে এই জমির উপরে যখন বাড়ি তৈরি করে তখন এখানে থাকা এই ভয়াবহ অশুভ শক্তি তারাই এই পরিবারটিকে নিশ্চিহ্ন করে দেয়। প্রথমে 4 জনকে হত্যা করে, পরে তার ছেলেকে হত্যা করে যাতে করে এখানে কেউ না আসে। আর প্রতি বছর এই বিষয়টি ঘটতে থাকে। 2006 সালের দিকে একজন খুব ভালো কামেল হুজুরের সাথে তারা পরামর্শ করেন গ্রামের লোকজন। তখন হুজুর প্রথমে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেননি, বলে যে আমি বিষয়টি আগে দেখি কি হয়েছে। হুজুরের সাথে থাকা কিছু ভালো জিন তারা ওই ভিটায় থাকা ওই অশুভ শক্তির ওই জিনদের সাথে দেখা করে। দেখা করার পর ওই জিনেরা বলে যে আমরা এখান থেকে যেতে পারি, কিন্তু একটি শর্তে। শর্তটা কি? এমন একটি ছাগল এখানে জবাই দিয়ে রেখে যেতে হবে, সেই ছাগলটি হবে সাদা, গায়ে কোনো দাগ থাকবে না, আর 1 মণ দুধ দিয়ে পায়েস রান্না করে এখানে রেখে যেতে হবে। তাহলে আমরা বিবেচনা করব আমরা যাব কি যাব না। তখন ওই হুজুরের সাথে থাকা জিনেরা ওই জিনদেরকে বোঝায় যে এখানে মানুষ অনেক ভয় পায়, মানুষ এখানে চাষবাস করতে পারে না, আশেপাশের গ্রামের লোকজন অনেক গরিব, তারা এখানে তাদের জমি আছে, চাষবাস করতে না পারলে তারা কি খাবে। এইভাবে ওই ভালো জিনেরা ওই দুষ্ট জিনদেরকে অনুরোধ করে।
অবশেষে তারা রাজি হয় এবং গ্রামবাসী যখন এই জিনিসটা 2006 সালের 23শে ভাদ্র তারা যখন রাতের বেলায় জিনিসটা ওখানে দেয়, এরপর থেকে 2006 সালের পর থেকে নিয়ে আর সেই আগুন কেউ দেখে না। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার রাহুরিয়া ইউনিয়নের এই পোড়াবাড়ি গ্রামের পতিত জমি আজও আছে, আজও জীবিত আছে আউয়াল মোল্লা। যে কেউ তার সাথে গিয়ে দেখা করে আসতে পারেন, তার মুখ থেকেই এই ভয়াবহ ঘটনাটি শুনে আসতে পারেন। লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।